এক সেকেন্ড, স্ক্রিন শেয়ার দিই নেই। আচ্ছা, দেখা যায় সব কিছু? ভাইয়া। শুনতে পাচ্ছ? আর নেটে কোনো সমস্যা হইলে বুঝছো, নেটে আমারও সমস্যা হতে পারে এখান দিয়ে, না শুনলে আমাকে একটু বইলো, অথবা হচ্ছে মেসেজ পাঠাও, তাহলেই হবে। তোমার হচ্ছে সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স, এই হচ্ছে আমাদের চ্যাপ্টারের নামটা। ঠিক আছে, এই চ্যাপ্টারের শুরুর দিকে বুঝছো, শুরুর দিকে হচ্ছে আমাদের কিছু বাংলা পড়ালেখা আছে, এগুলো একটু পড়তে হবে কষ্ট করে। শুরুর দিকে বলতে অনেক পরে হচ্ছে আমাদের বাংলা, আর লাস্টের দিকে হচ্ছে ভাইয়া এই চ্যাপ্টার। আমি তো এখনো কিছু দেখতেছি না। কিছু দেখতেছো না? আহ, হয়তো কিন্তু দেখা যায়। দেখা যায় মনে হয়, ওটা নেটের সমস্যার কারণে দেখতে পারতেছো না, হয়তো একটু দেখো। ঠিক হয়ে যাবে, কিছুক্ষণ পরে ঠিক হয়ে যাবে, নেট স্লো থাকলে চলে আসবে। আমি কিছু লিখিও না, এখানে হচ্ছে টপিকের নাম লিখছি, চ্যাপ্টারের নাম। তো এখানে বলতেছি কি যে চ্যাপ্টারের শুরুতে হচ্ছে আমাদের কিছু বাংলা পড়াশোনা আছে, বোরিং জিনিস। আর সামনের দিকে গেলে হচ্ছে আমি বলে দিব যে এখান থেকে কোশ্চেন থাকবে। মেইন হচ্ছে আমাদের চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কি, যে ডায়োড যখন পড়বো আর কি, ডায়োডের মধ্যে হচ্ছে আমাদের রেকটিফায়ার আছে, ব্রিজ রেকটিফায়ার, সেটা থেকে কোশ্চেন আসবে। তারপর আমরা যখন ট্রানজিস্টর পড়বো সামনে যা, ট্রানজিস্টরের মধ্যে হচ্ছে আমাদের ট্রানজিস্টর একমুখী কারক হিসেবে কাজ করে বা অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে, এরকম একটা আছে। সরি, ট্রানজিস্টর একমুখী কারক না, ট্রানজিস্টর হচ্ছে অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে, আর সুইচ হিসেবে কাজ করে। এই দুটো জিনিস হচ্ছে আমাদের পরীক্ষায় আসবে। তো আমি টোটাল হচ্ছে তিনটা টপিকের নাম বললাম। আর হচ্ছে ডায়োড একমুখীকারক বা রেকটিফায়ার হিসেবে কাজ করে, ওই যে ব্রিজ রেকটিফায়ার যেটা, আর ট্রানজিস্টরের দুটো টপিক বললাম। এই তিনটা হচ্ছে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট, কোশ্চেন আসলে এখান থেকেই থাকবে, আর বাকি কোথাও থেকে কোনো কোশ্চেন থাকবে না। আর হচ্ছে বিগত কয়েক বছর ধরে হচ্ছে আমাদের ওই যে লজিক গেট থেকে কোশ্চেন আসতেছে আর কি, ওগুলো খুবই সহজ আসে, ওগুলো হচ্ছে আমাদের আইসিটির থেকেও সহজ আসে। আইসিটিতে তুমি যদি পড়ো, এখানে তুমি হচ্ছে না পড়লেও পারবা, সোজা কথা। তো লজিকের দিকে আমরা এত কিছু দেখবো না, ওটা বাদ দিয়েই যাবো, কারণ আইসিটিতে পড়ছো তোমরা। ঠিক আছে, তো আমরা শুরু করি শুরু থেকে। তো ভাই আমরা তো এখনো পড়ি নাই। কী পড়ো নাই? লজিকেট? জি। কী বলো, তোমরা কদিন পর এটা পরীক্ষা দিবা? লজিকেট তো সবার আগে পড়ি আমরা। আচ্ছা, সমস্যা নেই, না পড়লে আমরা দেখে নেবো নি, দেখা যাক। ভাইয়া মানে পুরাপুরি পড়ি, হ্যাঁ, মানে কোনো কিছু। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, সবই তো পড়বো। দেখো, তো আমাদের সবার আগে বুঝতে হবে কি শক্তি ব্যান্ড বা এনার্জি ব্যান্ড জিনিসটা কি, শক্তি পাল্লা কি। এটা আমরা হচ্ছে সেমিকন্ডাক্টর নিয়ে কাজ করব, ঠিক আছে না? সেমিকন্ডাক্টর জিনিসটা কি ওটা বোঝার আগে আমাদের বুঝতে হবে যে শক্তি পাল্লা বা এনার্জি ব্যান্ড কি। কারণ হচ্ছে এনার্জি ব্যান্ড বুঝলে তারপর আমরা সেমিকন্ডাক্টরের ভিতরে ঢুকতে পারবো আস্তে আস্তে। এই যে হচ্ছে আমাদের একটা পরমাণু থাকে, ঠিক আছে না? মনে করো যে কোনো পরমাণু, তার বিভিন্ন কক্ষপথ থাকে, শক্তিস্তর থাকে। এই হচ্ছে মনে করো প্রথম শক্তিস্তর, এই হচ্ছে দ্বিতীয় শক্তিস্তর, এই হচ্ছে তৃতীয় শক্তিস্তর, এই হচ্ছে চতুর্থ শক্তিস্তর, এরকম অসংখ্য শক্তিস্তর থাকে। ঠিক আছে, তো এটাকে আমি নাম্বারিং করে দিই, এটা হচ্ছে এন সমান সমান ওয়ান, এটা হচ্ছে এন সমান সমান টু, এটা হচ্ছে এন সমান সমান থ্রি, এটা হচ্ছে এন সমান সমান ফোর। এখন যেটা হয় তোমার, একটা কী বলে, একটা মনে করো তুমি ধাতব পরমাণু নিলা, মনে করো সোডিয়াম, ঠিক আছে? তুমি সোডিয়াম নিলা, এরকম এক খণ্ড সোডিয়ামের ভিতরে সোডিয়াম পরমাণু অনেকগুলো আছে না, নাকি একটা সোডিয়াম পরমাণু আছে? একটা তো কখনো থাকে না, তাই না? অসংখ্য সোডিয়াম পরমাণু এখানে আছে। তাহলে মনে করো এখানে তোমার এই যে একটা দুইটা তিনটা চারটা, চারটা সোডিয়াম পরমাণু আছে, ঠিক আছে? প্রত্যেকটা সোডিয়াম পরমাণুর ভিতরে এরকম শক্তি স্তর আছে না, অনেকগুলো করে, মোটামুটি তিনটা শক্তি স্তর থাকে। প্রথমটা হচ্ছে দুইটা ইলেকট্রন, তারপর এটা হচ্ছে আটটা ইলেকট্রন, তারপর এটা হচ্ছে আমাদের কয়টা, একটা ইলেকট্রন, তাই তো? এরকম। তো আমাদের প্রতিটা সোডিয়াম পরমাণুর ভিতরে এরকম অনেকগুলো শক্তি স্তর আছে। তাহলে প্রতিটা সোডিয়াম পরমাণুর ভিতরে প্রথম শক্তি স্তর আছে অনেকগুলা, তারপর প্রতিটার মধ্যে কি দ্বিতীয় শক্তি স্তর আছে, প্রতিটার মধ্যে কি তৃতীয় শক্তি স্তর আছে। তো এই যে প্রত্যেকটা সোডিয়াম পরমাণুর প্রথম শক্তি স্তরগুলো আছে, তাদের শক্তির ব্যবধান বা শক্তির মান একটা নির্দিষ্ট রেঞ্জের ভিতরে হইতে পারে। মনে করো এই যে প্রথম সোডিয়ামটা, ঠিক আছে, এই যে দ্বিতীয় সোডিয়ামটা, ঠিক আছে, এই যে তৃতীয় সোডিয়ামটা, ঠিক আছে, এই তিনজনে তোমার প্রথম শক্তিস্তর আছে না, এই যে এক নম্বর এক নম্বর এক নম্বর, এই তিনটা প্রথম শক্তিস্তরের শক্তি মোটামুটি একটা রেঞ্জের ভিতরে থাকে। সবার কিন্তু সমান হয় না। আমরা কি জানি, আমরা এই আগের চ্যাপ্টারে পড়ছি না যে প্রথম শক্তিস্তরের শক্তি কত হয়, -13.6 ইলেকট্রন ভোল্ট হয়। তো এদের সবার কত হওয়ার কথা, -13.6 ইলেকট্রন ভোল্ট হওয়ার কথা, কিন্তু তাই না? সবারই সমান হওয়ার কথা, কিন্তু সবার সমান হয় না। যেটা হয় কি, এদের সবার প্রথম শক্তি স্তরের শক্তি একটা নির্দিষ্ট পাল্লার ভিতরে থাকে, বুঝছো? একটা রেঞ্জের ভিতরে থাকে। ওই যে শক্তির পাল্লাটা, ওই যে রেঞ্জ, ওইটাকে আমরা এনার্জি ব্যান্ড বলি, ওইটাকে আমরা শক্তির পাল্লা বলি।
ঠিক আছে? তাহলে আমরা এখানে সংজ্ঞাটা সুন্দর মতো কী বলতে পারি, যে মনে করো কোনো পদার্থের, এই যে সোডিয়াম, ঠিক আছে, কোনো পদার্থের বিভিন্ন পরমাণুতে কিন্তু একই কক্ষপথে আবর্তনরত। এই যে বিভিন্ন পরমাণু আছে না, এই যে এখানে সোডিয়াম 4টা পরমাণু আছে, বিভিন্ন পরমাণুতে কিন্তু একই কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের শক্তি সমান হয় না, ঠিক আছে, সমান হয় না। তো এই শক্তির যে পাল্লা বা রেঞ্জ বা গ্যাপ, এটাকে আমরা এনার্জি ব্যান্ড বা শক্তি পাল্লা বলি। এমনি বিষয়টা বুঝে গেছে কি বললাম? জি ভাইয়া। আচ্ছা, তো সংজ্ঞা কি লিখবা? সংজ্ঞা সুন্দর মতো ইবি, এনার্জি ব্যান্ড মনে করো, ঠিক আছে? কোনো পদার্থের বিভিন্ন পরমাণুতে কিন্তু একই শক্তি স্তরে অবস্থিত ইলেকট্রনগুলোর, ভাইয়া নাজমুল গ্রুপে মেসেজ দিছে, ওই স্ক্রিন দেখতে পারে না। তাই নাকি? তুমি দেখতে পেতেছো? ভাইয়া আমি তো দেখতেছি ক্লিয়ার। আচ্ছা, এটা নেটের সমস্যার কারণে হচ্ছে আসলে। দাঁড়াও, আমি তাহলে স্ক্রিন অফ করে আবার শেয়ার দিই, 1 সেকেন্ড। আবার শেয়ার দিছি, আবার ট্রাই করো তো নাজমুল, দেখা যায় কিনা। দেখো আমি সংখ্যাটা লিখতে থাকি, ঠিক আছে? দেখা গেলে বললো, কোনো পদার্থের বিভিন্ন পরমাণুতে কিন্তু একই শক্তিস্তরে অবস্থিত ইলেকট্রনগুলোর শক্তির মানের সামান্য সামান্য তারতম্য হয়। মানে হচ্ছে বললাম যে সবার শক্তি সমান থাকে না, যদিও সবার কিন্তু প্রথম কক্ষপথ, দেখছো সবারই প্রথম কক্ষপথ, তো শক্তি হওয়ার কথা -13.6, বাট হয় না, কারো একটু কম হয়, কারো একটু বেশি হয়, এই যে তারতম্যটা হয়, ঠিক আছে? কোনো নির্দিষ্ট কক্ষপথে এই ইলেকট্রনের শক্তির সর্বনিম্ন ও সর্বোচ্চ মানের ব্যবধানকে শক্তি পাল্লা বা এনার্জি ব্যান্ড বলে। এই হচ্ছে সংজ্ঞাটা, ঠিক আছে? এখান থেকে এই যে প্রথমে কিছু বড় বড় সংজ্ঞা আছে, বুঝছো, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট। এই যে এনার্জি ব্যান্ড জিনিসটা কি, এটা অনেকে আমরা বুঝি না। এটা আমি আবার তোমাকে হচ্ছে সংক্ষেপে বলে দিই। সেটা হচ্ছে কি, কোনো একটা মনে করো পরমাণু হচ্ছে ধাতব পরমাণু কপার, ঠিক আছে? এই কপার পরমাণুর মধ্যে বা মৌলের মধ্যে অসংখ্য কপার পরমাণু আছে, মনে করো 200টা আছে। প্রত্যেক কপার পরমাণুর প্রথম কক্ষপথ আছে বা দ্বিতীয় কক্ষপথ আছে। সবার দ্বিতীয় কক্ষপথের শক্তি সমান তো হওয়ার কথা, তাই না? কিন্তু সমান হয় না। সবার তৃতীয় কক্ষপথের শক্তি একটু কম বেশি হয়, বুঝছো? কারো হচ্ছে মনে করো যেটা হওয়ার কথা সেটাই হয়, কারো একটু বেশি হয়, কারো একটু কম হয়। এই যে কম বেশি হয়, একটা রেঞ্জ, এটা হচ্ছে ব্যবধানের মধ্যে হয়, ঠিক আছে? এই রেঞ্জটাকে আমরা বলি কি, তোমার এনার্জি ব্যান্ড বা শক্তি পাল্লা, সোজা কথায়, ঠিক আছে? গেল। যেমন আমি হচ্ছে তোমাকে যদি এখান থেকে দেখাই, এটা চিত্র আকারে আমরা এটা আঁকতে পারি। এনার্জি ব্যান্ড হচ্ছে শক্তি পাল্লা আমরা চিত্রে দেখাইতে পারি। সবকিছুর মান তো একই হয়, তাও কেন এটা পার্থক্য হয়? হ্যাঁ, এটা পার্থক্য হয় কেন, এটা কোশ্চেনটা খুব সুন্দর করছো। সেটা হচ্ছে আমাদের মুক্ত অবস্থায় শক্তি হচ্ছে সমান হয়। মনে করো ওই যে সোডিয়াম পরমাণু আমি বললাম না 4টা আসিল একটা পদার্থের মধ্যে, 4টা সোডিয়াম পরমাণু তুমি যদি বাইরে বের করে নিয়ে আসো, বুঝছো, টান দিয়ে বাইরে বের করে নিয়ে আসো, তো সবার হচ্ছে প্রথম কক্ষপথের শক্তি সমান আসবে। কিন্তু তারা যখন একত্রে আবদ্ধ থাকার ফলে কি হয়, ওই যে জানোই তো কি হয়, কিছু পরিমাণ শক্তি দিয়ে তো তারা আবদ্ধ আছে, মানে কিছু পরিমাণ শক্তি দিছে না তারা, মানে এ কিছু পরিমাণ শক্তি দিচ্ছে, ও কিছু পরিমাণ শক্তি দিচ্ছে, সবাই কিছু পরিমাণ শক্তি দিয়ে নিজেদের মধ্যে একটা বন্ধন সৃষ্টি করছে। বা আমরা এটাকে কি বলি, যে অনেকগুলো ভাই মৌল সবার দেওয়া শক্তির পরিমাণ কি সমান না হয়? না না না, ওটাই সমান হয় না। এখন হচ্ছে এটার কারণে আর কি ভিন্ন হয়, ঠিক আছে? সবার দেওয়া শক্তির পরিমাণ সমান হয় না। আর সবাই মিলে এই যে গঠনটা সৃষ্টি করছে, এটাকে আমরা কেলাস বলি না, কেমিস্ট্রিতে পড়ছে, এটা কেলাস গঠন করে। তো কেলাস গঠন করা হইলে যেটা হয় কি, প্রত্যেক পরমাণু যারা হচ্ছে ওই ক্লাসের মেম্বার, সবার হচ্ছে শক্তির তারতম্য দেখা যায়। সবার শক্তি কখনো সমান হয় না, কখনোই সমান হয় না, ঠিক আছে? একটা রেঞ্জ, একটা হচ্ছে গ্যাপ থাকে, ঠিক আছে? যেমনটা মনে করো হচ্ছে তোমার এই প্রথম কক্ষপথের শক্তি, ঠিক আছে, এটা -13.6, এটা হওয়ার কথা, বুঝছো, এটা হওয়ার কথা। এখন তোমার অসংখ্য পরমাণু আছে, কারো শক্তি হচ্ছে এর থেকে বেশি হবে, কারো একটু কম হবে, কারো তার থেকে বেশি হবে।
হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছ? জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, মাঝখান দিয়ে আমারই নেট গেছিলো, কারেন্ট চলে গেছিলো আর কি, এখানে তো চাই না। তো দেখো আমি যেটা বলতেছিলাম কি, মনে করো আমাদের প্রথম কক্ষপথের শক্তি হচ্ছে -13.6, এটা হওয়ার কথা, কিন্তু কারো একটু বেশি হবে, কারো একটু কম হবে, কারো আরেকটু বেশি হবে, কারো একটু কম হবে, কিন্তু এমন না যে অনেক বেশি হয়ে যাবে অনেক কম হয়ে যাবে, একটা রেঞ্জের ভিতরে থাকবে। মনে করো সর্বোচ্চ এই পরিমাণ শক্তি হইতে পারে আর সর্বনিম্ন এই পরিমাণ শক্তি হইতে পারে। এই যে ব্যান্ডটা, এই যে অংশটা, এটাকে আমরা কি বলি? শক্তি ব্যান্ড, এনার্জি ব্যান্ড বা শক্তি পাল্লা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের শক্তি পাল্লা। এটা কার জন্য? মনে করি এটা হচ্ছে আমাদের n = 1 প্রথম শক্তি স্তরের জন্য। ঠিক সেমভাবে আমাদের দ্বিতীয় শক্তি স্তরের জন্য কী হবে? শক্তি একটা নির্দিষ্ট মানের হওয়া লাগে, কিন্তু হবে হবে তো না। আমি কি বলছি, একটু বেশি হবে, একটু কম হবে, একটু বেশি হবে, একটু কম হবে। তো মনে করো সেখানে একটা শক্তি পাল্লা আছে, ঠিক আছে? তো এই হচ্ছে মনে করো শক্তি পাল্লাটা। আর একটা জিনিস মাথায় রাখবা, যত উপরের দিকে যাবা, বুঝছো, যত উপরের দিকে যাবা শক্তি পাল্লার গ্যাপটা তত বেশি হবে। তো এখানে তুমি যত মানে চিকন দিছো, এখানে একটু মোটা দিতে হবে, একটু মোটা দিবা। তার উপর এটা তার চেয়ে মোটা হবে, এটা হচ্ছে n = 2। ঠিক সেমভাবে n = 3, n = 4, n = 5, এটার জন্য এক একটা কি শক্তি ব্যান্ড আসবে, ঠিক আছে? কারণটা হচ্ছে কি, কারণ সবার শক্তি সমান আসে না আমাদের, ঠিক আছে? এই হচ্ছে উপরের দিকে শক্তি, এনার্জি পাল্লাটা বোঝা গেছে? এই যে চিত্রটা আমি এখানে আঁকছি না, এটাকে আমরা কিন্তু বলি কি শক্তি স্তর রৈখিক চিত্র, এটার নাম আছে একটা, এর নাম হচ্ছে শক্তি স্তর, শক্তি স্তর রৈখিক চিত্র। কারণ রেখার মাধ্যমে আঁকছি না, তার জন্য রৈখিক চিত্র। এটা খুব ভালো মতো মাথায় রাখবা এরকম। এখন একটা জিনিস তুমি দেখো এখানে, যে এই শক্তিস্তর রৈখিক চিত্রে আমি এভাবে দেখাইতে পারি না, যে মনে করো আমাদের হ্যাঁ, একটা পরমাণুর ক্ষেত্রে কী কী থাকে তোমার? ভিতরে প্রথম কক্ষপথ থাকে, দ্বিতীয় কক্ষপথ থাকে, ঠিক আছে, তৃতীয় কক্ষপথ সব থাকে, ঠিক আছে। এর সবার বাইরে যে কক্ষপথ থাকে সেটাকে আমরা কী বলি? যোজ্যতা স্তর না, বা ভ্যালেন্স শেল এরকম বলি। তো যোজ্যতা স্তরে যে ইলেকট্রনগুলো থাকে সেগুলোকে আমরা আবার যোজ্যতা ইলেকট্রন বলি। তো ওই যোজ্যতা ইলেকট্রনে বা যোজ্যতা স্তরে আমাদের শক্তির কি একটা ব্যবধান হবে, ঠিক ওই সবগুলো শক্তি স্তরের মতোই আর কি, ঠিক আছে, একটা ব্যবধান হবে। সেইটাকে হচ্ছে আমরা কী বলি? যোজ্যতা ব্যান্ড, ঠিক আছে, বা যোজন ব্যান্ড বলি। এর নাম আছে, যে এই মনে করা হচ্ছে আমাদের সর্ববহিষ্ঠ স্তর যে কোনো পরমাণুর ক্ষেত্রে, এটা হচ্ছে সর্ববহিষ্ঠ স্তর। এই স্তরের শক্তির যে ব্যবধানটা বা শক্তির যে পাল্লাটা, এর নাম হচ্ছে আমাদের ভ্যালেন্স ব্যান্ড বা হচ্ছে যোজ্যতা ব্যান্ড বা যোজন ব্যান্ড। যোজন ব্যান্ড ইংলিশে মাত্রা রাখবা, সেটা হচ্ছে কি ভ্যালেন্স, ভ্যালেন্স ব্যান্ড। দেখো এটা আমাদের সর্বশেষ শক্তিস্তর, মানে কি এর নিচে কিন্তু আরও অনেক শক্তিস্তর আছে, কিন্তু হচ্ছে আমি গ্রাফের মধ্যে আঁকি নাই। এর মানে এটা মনে করি না যে এটা প্রথম শক্তিস্তর, এটা প্রথম না, এটা সর্বশেষ শক্তিস্তর, এর নিচে আরও অনেকগুলো আছে। এখন এই যোজন ব্যান্ড, এই যোজন ব্যান্ডে যে ইলেকট্রনগুলো আছে, এরা কি আমাদের যোজ্যতা ইলেকট্রন, এরা কিন্তু তড়িৎ পরিবহনের অংশ এখন নিচ্ছে না। যখনই আমি কী করব, এই পরমাণুটাকে এক্সাইট করব, আমি কী করব, তাপ দিব, আমি কী করব, বিদ্যুৎ পরিবহন করব, তখন কী হবে? বা হচ্ছে আমি ব্যাটারি ভোল্টেজ অ্যাপ্লাই করব, তখন সেই ইলেকট্রনগুলো লাফ মেরে তার উপরের শক্তিস্তরে বের হয়ে যাবে না? অ্যান্ড যোজ্যতা হচ্ছে সবচেয়ে বাইরের শক্তিস্তর, এর উপরে তো আর কোনো শক্তিস্তর নাই। এর মানে কি সবগুলো ইলেকট্রন কই যাবে? মুক্ত হয়ে যাবে, ফ্রি হয়ে যাবে। আমি যখন এখানে তাপ দিব, এই ইলেকট্রনগুলো তাপ নিয়ে টুপ করে সব বাইর হয়ে যাবে। বাইর হলে তারা কী হয়ে যাবে? পরিবহন ইলেকট্রন হয়ে যাবে না? তারা হচ্ছে এখন তড়িৎ পরিবহন করতে পারবে মুক্ত ইলেকট্রনের মতো, ঠিক আছে? তো ওই যে ইলেকট্রনগুলা, যখন আমি এখানে তাপ দিব, তাপ দেওয়ার ফলে যখন যোজন ইলেকট্রনগুলো বের হয়ে যাবে, তখন যে ইলেকট্রনগুলো আসে তাদের যে শক্তির পাল্লা, ওইটাকে আমরা বলি কি? পরিবহন ব্যান্ড, ঠিক আছে? কারণ তারা হচ্ছে পরিবহন করে, তড়িৎ পরিবহন করে। এটা হচ্ছে আমাদের পরিবহন ব্যান্ড, পরিবহন ব্যান্ড। ইংলিশে কী বলবো? কন্ডাকশন ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড, কন্ডাকশন মানে তো পরিবহন, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের যোজন ব্যান্ড, এটা হচ্ছে আমাদের পরিবহন ব্যান্ড। এখন এই যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মাঝখানে বুঝছো একটা ফাঁকা স্তর আছে। ফাঁকা স্তরটা কেন থাকবে? কমন সেন্স, কারণ তোমার তো কিছু পরিমাণ শক্তি দেওয়া লাগবে, নাহলে তো এখান থেকে এখানে যাবে না। এমন না যে টুপ করে চলে যাবে অটোমেটিক, এমন তো হবে না। এই হচ্ছে সেই পরিমাণ শক্তি যেটা তোমার দেওয়া লাগবে, বুঝছো? এই হচ্ছে সেই পরিমাণ শক্তি, এটাকে আমরা এনার্জি গ্যাপ বলি। এনার্জি গ্যাপ, বা এর বাংলা নাম অনেকগুলো আছে। বাংলা নাম এটাকে তুমি হচ্ছে নিঃশেষিত অঞ্চল বলতে পারো, তুমি এটাকে হচ্ছে নিষিদ্ধ ব্যান্ড বলতে পারো, তুমি এটাকে অনেক কিছু বলতে পারো। এটাকে আমরা মেইনলি নিষিদ্ধ ব্যান্ড বলি, ঠিক আছে? নিষিদ্ধ ব্যান্ড। নিষিদ্ধ ব্যান্ড মানে কি? এই অঞ্চলের মধ্যে কোনো ইলেকট্রন থাকতে পারবে না, বুঝছো? হয় ইলেকট্রন তোমার এখানে থাকবে, না হয় ইলেকট্রন তোমার এখানে থাকবে। ইলেকট্রন যদি নির্দিষ্ট পরিমাণ শক্তি পেয়ে যায়, সে এখান থেকে লাফ মেরে উপরে চলে যাবে। কিন্তু তার থেকে কম পরিমাণ শক্তি পাইলে তুমি মনে করবা, আচ্ছা ইলেকট্রন তো মানে আমি তো শক্তি দিছি, সে এখান থেকে এখানে তো ওই শক্তি নিয়ে যেতে পারবে, তো সে এখানে থাকতে পারবে না। না, ইলেকট্রন যদি হচ্ছে এখানে যাওয়ার মতো শক্তি না পায়, সে হচ্ছে একদম নিচে ওখানেই থেকে যাবে।
উপরে উঠবেই না, সোজা কথা, ঠিক আছে? মানে হচ্ছে আমাদের যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মাঝখানে নিষিদ্ধ ব্যান্ডে কোনো ইলেকট্রন থাকতে পারবে না। এই কারণে তো আমরা এটাকে নিষিদ্ধ ব্যান্ড বলি। নিষিদ্ধ মানে কি? ইলেকট্রন থাকা নিষেধ। ইংলিশে কি? ভাইয়া, এই যদি এখানে হ্যাঁ যতটুকু শক্তি থাকার কথা নিম্ন শক্তি স্তর তার থেকে একটু বেশি থাকে, ও তো ওই শক্তি নিয়ে উপরে যাইতে হ্যাঁ পারবে হ্যাঁ না, তাহলে বাকি শক্তিটুকু কি করবে? শক্তি, ওই শক্তি নিয়ে তুই মানে ও হচ্ছে ওখানেই থেকে যাবে। তুমি দেখো এখানে মনে করো তোমার হচ্ছে 10 ভোল্ট পরিমাণ শক্তি আছে, ঠিক আছে? এর উপরে 10 ভোল্ট বলতে যে ইলেকট্রন ভোল্ট যেটা লিখি আর কি, মনে করো 10 ইলেকট্রন ভোল্ট আছে। এর উপরে যাওয়ার জন্য তোমার হচ্ছে 20 ইলেকট্রন ভোল্ট লাগবে। তুমি কি করছো? তুমি মনে করো ওখানে হচ্ছে 14 ইলেকট্রন ভোল্ট দিছো। তো 14 ইলেকট্রন ভোল্টে তুমি মনে করছো যে ও তো এখানে আসতে পারবে, সমস্যা কেউ ফাঁকা জায়গায় থাকবে। বাট না, ফাঁকা জায়গায় থাকতে পারে না। কেন থাকতে পারে না? কারণ আমাদের কোয়ান্টাইজেশন থিওরি আছে, এটা কেমিস্ট্রিতে পড়ছো না? ওই যে বলছিলাম ওই দিন মইয়ের মতো করে। মইয়ের যেমন এখানে একটা পা রাখা যায়, এখানে একটা পা রাখা যায়, এই দুটো স্তরের মাঝখানে তুমি মইয়ে পা রাখতে পারবা? এরকম মাঝখানে অঞ্চলে ইলেকট্রন থাকতে পারে না। এটা হচ্ছে ইলেকট্রনের ধর্ম, মানে সোজা কথা। মুখের এতটুকু দরকার, মানে 10 ইলেকট্রোভোল্ট হইলে তো ওখানে থাকতে পারতেছে, তো বাকি যে থাকতেছে ও মানে বাকি যে ও 4 ভোল্ট, বাকি যে 4 ভোল্ট থাকতেছে, ওই 4 ভোল্ট নিয়ে কী করবে সে? সে ওখানে বসে থাকবে, ওখানেই থাকবে, মানে হচ্ছে এই স্তরেই থাকবে সে। এখন এখানে সে 14 ভোল্ট শক্তি নিয়ে বসে থাকবে, সমস্যা নেই তো, কোনো সমস্যা নাই। তা হচ্ছে নির্দিষ্ট পরিমাণ শক্তি না হইলে তুমি যত শক্তি দাও না কেন, পুরো শক্তি নিয়ে সে ওখানে বসে থাকবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এমন বলবার সে ওখানে বসে থাকছে মানে কোনো চেঞ্জ আসবে না? হ্যাঁ চেঞ্জ আসবে, সে আগে যে বেগে ঘুরতো এখন তার থেকে বেশি বেগে ঘুরবে ওখানে, এইটুকুই। বাট ওখানেই থাকবে। ক্লিয়ার? জি ভাই বুঝছি। আচ্ছা, তো এই জিনিসটা মাথায় রাখবে। এখন দেখো তোমার হচ্ছে আমাদের যে কোনো পদার্থ আর কি, যে কোনো পদার্থ কয় টাইপের হতে পারে? 3 টাইপের হতে পারে। পরিবাহী, অপরিবাহী, আর হচ্ছে আমাদের অর্ধ পরিবাহী, যেটা আমাদের এই চ্যাপ্টারটা মেনলি, ঠিক আছে? তো অর্ধ পরিবাহী ক্ষেত্রে তোমার কি হয়? এক সেকেন্ড, ও কারেন্ট আসছে আমার। আচ্ছা দেখো, তো যেটা বলতেছিলাম, তোমার হচ্ছে আমাদের পদার্থ 3 টাইপের হতে পারে: পরিবাহী, অপরিবাহী, আর 3 নম্বর হচ্ছে আমাদের অর্ধ পরিবাহী। অর্ধ পরিবাহী পদার্থকে হচ্ছে আমরা 3টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। এখন তোমার এই যে পরিবাহী, পরিবাহী ক্ষেত্রে কি, আচ্ছা পরিবাহী ক্ষেত্রে আমি পরে যাই। অপরিবাহী ক্ষেত্রে কি হবে? অপরিবাহীতে আমাদের এই যে নিষিদ্ধ ব্যান্ডটা, এটা হচ্ছে অনেক বড় থাকে, বুঝছো? অনেক বড় থাকে, যার কারণে কি হয়, আমাদের যোজন ব্যান্ড থেকে ইলেকট্রন পরিবহন ব্যান্ডে যাইতে পারে না। এর কারণে অর্ধপরিবাহী হচ্ছে তড়িৎ পরিবহন, অপরিবাহী হচ্ছে তড়িৎ পরিবহন করতে পারে না, যেটা হয়, ঠিক আছে? এই গ্যাপের মানটা সাধারণত যেটা হয় সেটা হচ্ছে আমাদের একটা মান আছে, এটা মনে হয় তোমার হচ্ছে প্রায় অপরিবাহীর ক্ষেত্রে আর কি 6 থেকে 15 ইলেকট্রন ভোল্ট হয়। এটা আমি সব লিখে দিই নিচে দিয়ে, তোমার হচ্ছে এগুলো মুখস্থ রাখবা সব কিছু। যে শুধু অপরিবাহীর ক্ষেত্রে, যেটা হবে তোমার, এই চিত্র যদি আমি আবার আঁকি, দেখো এর নিচেরটা কি আমাদের? এটা হচ্ছে যোজন ব্যান্ড, এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, সংক্ষেপে আমি ভিবি লিখলাম, ঠিক আছে? এর উপরে কি আমাদের কন্ডাকশন ব্যান্ড, সেটাকে আমরা সিবি লিখলাম। এখান থেকে যদি এখানে ইলেকট্রন যায়, সেটা হচ্ছে সুন্দরভাবে তড়িৎ পরিবহন করতে পারবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কথা। কিন্তু মাঝখানে কি আছে? আমাদের নিষিদ্ধ ব্যান্ড আছে, ঠিক আছে? এর নাম কি? এফবি, ফেসবুক না, ফরবিডেন ব্যান্ড, ঠিক আছে? এই ফরবিডেন ব্যান্ডের মানটা হচ্ছে তোমার অপরিবাহীর ক্ষেত্রে হয় প্রায় 6 থেকে 15 ইলেকট্রন ভোল্ট। এই মানটা মুখস্থ রাখবা। মানে এত ইলেকট্রন ভোল্ট তোমার শক্তি দেওয়া লাগবে যদি তুমি হচ্ছে ইলেকট্রনকে এখান থেকে উপরে পাঠাতে চাও। অ্যান্ড তুমি আমাকে বলবা যে অপরিবাহিত তড়িৎ পরিবহন করেই না, তো আমি যদি এখান থেকে এত পরিমাণ শক্তি দিয়ে দিই, ইলেকট্রন যদি উপরে চলে যায়, সে কি তড়িৎ পরিবহন করবে? আমি বলবো হ্যাঁ করবে। অপরিবাহী আসলে ইলেকট্রন তড়িৎ পরিবহন করে না, বললে ভুল হয়। অপরিবাহী হচ্ছে তোমার সাধারণ তাপমাত্রায় তড়িৎ পরিবহন করে না, বুঝছো? এই যে রুম টেম্পারেচার মনে করো মাটি তড়িৎ পরিবহন করবে না, কিছুই করবে না। কিন্তু আমি যদি মাটির তাপমাত্রা বাড়তে এমন একটা পর্যায়ে তোমার পাঠিয়ে দিই, যাতে তোমার এই যে ফরবিডেন ব্যান্ড, এটাকে অতিক্রম করার শক্তি সে পেয়ে যায়, সেই পরিমাণ শক্তি দিলে সে ঠিকই তড়িৎ পরিবহন করবে, ঠিক আছে?
তো এই হচ্ছে আমাদের অপরিবাহীর ক্ষেত্রে লেখচিত্রটা, ঠিক আছে। তারপর আমি যদি অর্ধপরিবাহীর ক্ষেত্রে আঁকি, অর্ধপরিবাহী আমরা কি জানি যে অর্ধপরিবাহী হচ্ছে কখনো কখনো তড়িৎ পরিবহন করে, আবার কখনো কখনো করে না। এই জিনিসটা 9-10 আমরা পড়ছিলাম, ছোটোবেলায় পড়ছিলাম। বাট ইন্টারভিউসে এখন সুন্দরভাবে বলবা যে আমাদের অর্ধপরিবাহী হচ্ছে সাধারণ তাপমাত্রায় আর কি, বুঝছো? যে মনে করো হচ্ছে এই রুম টেম্পারেচারে কোনো তড়িৎ পরিবহন করবে না, কিন্তু আমি যখন তাপমাত্রা বাড়াই দিব আস্তে আস্তে, তখন সে আবার তড়িৎ পরিবহন করবে। মানে নিম্ন তাপমাত্রায় সে অপরিবাহী, আর উচ্চ তাপমাত্রায় সে পরিবাহী। তার সংজ্ঞাই হচ্ছে এটা, যে অর্ধপরিবাহী হচ্ছে নিম্ন তাপমাত্রায় সে হচ্ছে একদম অপরিবাহীর মতো কাজ করে, অপরিবাহী। আর যখনই তুমি তাপমাত্রা বাড়াবা, সে হচ্ছে পরিবাহীর মতো আচরণ করবে। মানে সে তখন তড়িৎ পরিবহন শুরু করবে সুন্দর মতো। তাপমাত্রা যত বাড়াবা তত বেশি তড়িৎ পরিবহন, এটাই হচ্ছে তার বিশেষত্ব। এই কারণে হচ্ছে আমরা তাকে এত বেশি ইউজ করি মোবাইল, কম্পিউটার বা ইলেকট্রনিক ডিভাইসে, কারণ এগুলো খুব বেশি গরম হয়। তাপমাত্রা বাড়লে আমরা চাই যে পরিবহন ক্ষমতা বেড়ে যাক, ঠিক আছে। তো অপরিবাহীর ক্ষেত্রে যদি আমি গ্রাফটা আঁকতে যাই, একটু খেয়াল করো গ্রাফটা আমি কীভাবে আঁকতেছি। তোমার সেম গ্রাফ, এই হচ্ছে আমাদের ভ্যালেন্স ব্যান্ড, যোজতা স্তর ভিবি। তারপরে আমি পরিবহন ব্যান্ড আঁকবো, এই হচ্ছে আমাদের পরিবহন ব্যান্ড সিবি। আর তার মাঝখানে হচ্ছে আমাদের ফরবিডেন ব্যান্ড বা নিষিদ্ধ স্তর, এটা হচ্ছে আমাদের এফবি। তো উপরের চিত্র আর এই চিত্রের মধ্যে পার্থক্যটা কি একটু দেখো তো। উপরের চিত্রে আমাদের ফরবিডেন ব্যান্ড, নিষিদ্ধ ব্যান্ডটা অনেক বড় ছিল, অনেক মোটা ছিল, তাই না? মানে আমার অনেক বেশি পরিমাণ শক্তি দেওয়া লাগছে। আর এখানে আমাদের কী হয়েছে, ফরবিডেন ব্যান্ডটা অনেক ছোটো হয়ে গেছে। মানে এখানে খুব কম পরিমাণ শক্তি দিলেই সে ইলেকট্রন পরিবহন করবে বা তড়িৎ পরিবহন করবে, সহযোগিতা এটা, ঠিক আছে। আর সেই শক্তির মান কত? সেই শক্তির মানটা হচ্ছে মুখস্থ রাখবে এটা। আমরা যেহেতু হচ্ছে সেমিকন্ডাক্টর দুইটা মৌলের ক্ষেত্রে পড়ি শুধুমাত্র, একটা সিলিকন আর একটা হচ্ছে জার্মেনিয়াম, ঠিক আছে। এই দুজন হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী। সিলিকনের ক্ষেত্রে এই মানটা হচ্ছে 1.1 ইলেকট্রন ভোল্ট, আর জার্মেনিয়ামের ক্ষেত্রে হচ্ছে 0.7 ইলেকট্রন ভোল্ট। এই দুইটা মান ঠোঁটস্থ রেখে দিতে হবে একদম, ঠিক আছে। ম্যাথের দরকার হয়, বুঝছো? এখান থেকে কিন্তু ম্যাথ আছে, ম্যাথে হচ্ছে আমাদের এই দুটো মান অবশ্যই লাগবে, ঠিক আছে। এই দুটো মান কিসের মান বললাম? এই যে ফরবিডেন ব্যান্ড, এদের মান কিন্তু ফরবিডেন ব্যান্ডের মান, মানে মাঝখানে কী পরিমাণ শক্তি আমাদের লাগবে সেটা। তো এটা হচ্ছে আমাদের অপরিবাহীর ক্ষেত্রে শক্তি স্তরের চিত্রটা, আর হচ্ছে অর্ধপরিবাহীর ক্ষেত্রে চিত্র। তাহলে আমাকে বলতে পারবো যে পরিবাহীর ক্ষেত্রে চিত্রটা কেমন আসবে, কী পরিবর্তন আসবে এখানে? বুঝতেই পারতেছো আস্তে আস্তে কী হচ্ছে, তোমার ফরবিডেন ব্যান্ডের পরিমাণটা কমতেছে, তাই না? কমতে 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 এমন অবস্থা আসবে যে তোমার দুইটা শক্তি স্তর, এই যে তোমার হচ্ছে এই ব্যান্ড কন্ডাকশন ব্যান্ড, আর নিচে হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, এই দুটো হচ্ছে একদম মার্চ করে যাবে, মানে হচ্ছে একটা আরেকটার উপর মিলে যাবে। জিনিসটা হচ্ছে এমন আসবে, দেখো পরিবাহীর ক্ষেত্রে এই হচ্ছে তোমার ভিবি ভ্যালেন্স ব্যান্ড, আর এই হচ্ছে তোমার সিবি কন্ডাকশন ব্যান্ড, মানে একটা আরেকটার উপরে এসে পড়বে একদম। জিনিস হচ্ছে এরকম, এইটা এই যে মাঝখানে দেখছো ওভারল্যাপ করছে একটা আরেকটার সাথে। তার মানে এখান থেকে তুমি কী বলতে পারবা, এই যে এই কোনো ফরবিডেন ব্যান্ড বা নিষিদ্ধ স্তর আছে, নিষিদ্ধ ব্যান্ড আছে, এখানে কোনো নিষিদ্ধ ব্যান্ড নাই, কিন্তু পরিবাহীর ক্ষেত্রে কোনো নিষিদ্ধ ব্যান্ড নাই, ফরবিডেন ব্যান্ড নাই। এর মানে কি তোমার ইলেকট্রনকে ভ্যালেন্স ব্যান্ড যোজ্যতা স্তর থেকে পরিবহন স্তরে পাঠাতে কোনো পরিমাণ শক্তি দেওয়া লাগবে না। এই কারণে তো সে পরিবাহী, তাকে কোনো শক্তি দেওয়া লাগে? কারেন্টের তারে লাগিয়ে দাও, সুন্দর মতো কারেন্ট পরিবহন করবে সুন্দর মতো, ঠিক আছে না? এই জিনিসটা হয়। তো পরিবাহীর ক্ষেত্রে কোনো বাধা নাই, ফরবিডেন ব্যান্ড নাই। তো আমি হচ্ছে জাস্ট কী করব, শক্তি অ্যাপ্লাই করবো, সুন্দর মতো তড়িৎ পরিবহন শুরু হয়ে যাবে, ঠিক আছে। আবার এটা মনে করি না যে শক্তি অ্যাপ্লাই করা লাগবে না, অটোমেটিক সে তড়িৎ পরিবহন করবে। শক্তি তো দেওয়া লাগে সব জায়গায়, তাই না? ব্যাটারি তো অ্যাপ্লাই করতে হবে। এই হচ্ছে আমাদের 3 টাইপের পদার্থ, পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী। এদের যে গ্রাফগুলো আঁকলাম আমি এখানে, ঠিক আছে, এই 3টা গ্রাফ কিন্তু আমাদের খ নাম্বার আসে, ইম্পর্টেন্ট জিনিস কিন্তু। 3টা গ্রাফ সুন্দর মতো মাথায় রাখবা, ঠিক আছে। এবং যদি পাশাপাশি এঁকে দিই, দেখো মুখস্থ হয়ে যাবে, একদম মুখস্থ মতো করে ফেলবা। এই হচ্ছে 3টা গ্রাফ। একটা হচ্ছে মনে করো হচ্ছে পরিবাহী, ইংলিশ কি কন্ডাক্টর, একটা হচ্ছে অপরিবাহী, ইংলিশ কি ইনসুলেটর, ঠিক আছে। অপরিবাহী ইংলিশ হচ্ছে ইনসুলেটর। আর একটা অর্ধপরিবাহী, যেটা আমাদের এই চ্যাপ্টার, সেমি কন্ডাক্টর। তো আমি কি বলছিলাম যে অপরিবাহীর ক্ষেত্রে হচ্ছে এরকম গ্যাপটা অনেক বড় থাকবে, ঠিক আছে, মাঝখানে বিশাল বড় গ্যাপ থাকবে। আর অর্ধপরিবাহীর ক্ষেত্রে হচ্ছে আমাদের গ্যাপটা খুব ছোট হয়ে আসবে, কমে আসবে। এই হচ্ছে আমাদের গ্যাপটা। আর পরিবাহীর ক্ষেত্রে হচ্ছে কোনো গ্যাপ থাকবে না, এটা হচ্ছে একদম ওভারল্যাপ করবে মাঝখানে। এভাবে তুমি 3টা চিত্র এঁকে দিবা, শেষ, 2-2। আর একটু ব্যাখ্যা করবা, অবশ্যই এখানে ব্যাখ্যা করা লাগে। এখানে কোনো ফরবিডেন ব্যান্ড নাই, এটা অবশ্যই উল্লেখ করে দিবা, কারণ 2 জায়গায় তুমি দেখাইছো ফরবিডেন ব্যান্ড, এখানে কই স্যার তো বুঝবে না। আবার বললো না যে এটা আমাদের ফরবিডেন ব্যান্ড, না ওইটা আমাদের ফরবিডেন ব্যান্ড না, ঠিক আছে। এটু ক্লিয়ার সব কিছু?
যা যা বললাম? জি ভাইয়া। আচ্ছা, হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে আস্তে ধীরে এখন সেমিকন্ডাক্টরের ভিতরে ঢুকি, ঠিক আছে? আমরা এখন যা যা পড়লাম সেটা হচ্ছে কি, সেটা আমাদের এই চ্যাপ্টার শুরু দিয়ে কিছু আলোচনা আর কি, বোরিং কথাবার্তা, যেটা আমরা শুরু করছিলাম কই থেকে, ওই যে এনার্জি ব্যান্ড, শক্তি পাল্লা থেকে। এনার্জি ব্যান্ড বিষয়টা কি, তারপর হচ্ছে আমরা আসছি কোন জায়গায়, পদার্থ কয় টাইপের হইতে পারে, 3 টাইপের হইতে পারে। ওই এনার্জি ব্যান্ড দিয়ে কিন্তু আমরা হচ্ছে এটা ব্যাখ্যা করছি, এনার্জি ব্যান্ড দিয়ে কিন্তু আমরা ব্যাখ্যা করছি যে আমাদের ভ্যালেন্স ব্যান্ড আছে, আমাদের কন্ডাকশন ব্যান্ড আছে, ডোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ড, এদের যে হচ্ছে তোমার পার্থক্যটা বা শক্তির ব্যবধান, এটার উপর ভিত্তি করে আমরা পদার্থকে 3টা ভাগে ভাগ করতে পারি, পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী, ঠিক আছে? এই সব কিছু আমরা দেখছি। এখানে একটা কথা তোমাকে বলে দিই, আমরা যে এখানে পদার্থকে 3টা ভাগে ভাগ করছি, দেখো, পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী, কিসের উপর ভিত্তি করে ভাগ করছি? এই যে মাঝখানে এই নিষিদ্ধ ব্যান্ড, এর উচ্চতা বা এর প্রস্থের উপর ভিত্তি করে ভাগ করছি না? বা এই কতটা মোটা, যে সেটা হচ্ছে অনেক বড় হয়ে থাকে সেটা হচ্ছে অপরিবাহী হবে, একটু কম হলে সেটা কি অর্ধপরিবাহী হবে, এটা যদি হচ্ছে একেবারেই কম হয় না থাকে তখন সেটা পরিবাহী হবে। তো আমি হচ্ছে নিষিদ্ধ ব্যান্ডের উপর ভিত্তি করে পদার্থকে 3টা ভাগে ভাগ করছি। এই যে ভাগ করাটা, এই যে প্রক্রিয়াটা, এটাকে আমরা কি বলি? ব্যান্ড থিওরি বলি, ঠিক আছে? বা ব্যান্ড তত্ত্ব। এটা সংজ্ঞা পরীক্ষায় 100% আসে, মাথায় রাখবা। ব্যান্ড তত্ত্ব কি? ব্যান্ড তত্ত্ব বা ব্যান্ড থিওরি, ঠিক আছে? এই জিনিসটাই আমি যে হচ্ছে নিষিদ্ধ ব্যান্ডের উপর ভিত্তি করে, ঠিক আছে? বা হচ্ছে আমি এভাবে সুন্দর করে লিখে দিই, আহ, নিষিদ্ধ ব্যান্ড কাকে বলি এটাকে লিখবো, দরকার আছে লিখি। মনে করো যোজন ব্যান্ড ও, আর এটা কি? পরিবহন ব্যান্ড। যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মাঝে যে ফরবিডেন ব্যান্ড থাকে, আমি সঙ্গে লিখলাম ফরবিডেন ব্যান্ড থাকে, তার উপর ভিত্তি করে, ঠিক আছে? তার উপর ভিত্তি করে, ভিত্তি করে পদার্থকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। পদার্থকে 3 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? কী কী? পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী, চাইলে এখানে উল্লেখ করতে পারো। তোমরা যদি মন চায় বলবো যে পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী এই 3 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? এখন যে তত্ত্বের সাহায্যে, যে তত্ত্বের সাহায্যে পদার্থের বিদ্যুৎ পরিবহন ধর্ম, বিদ্যুৎ পরিবহন ধর্ম ব্যাখ্যা করা যায়, ব্যাখ্যা করা যায়, যে পদার্থের যে তত্ত্বের সাহায্যে এসব পদার্থের মানে 3 টাইপের পদার্থ না, এসব পদার্থের বিদ্যুৎ পরিবহন ধর্ম ব্যাখ্যা করা যায়, তাকে হচ্ছে আমরা ব্যান্ড তত্ত্ব বলি, বিটি বলি, ব্যান্ড থিওরি বলি, ঠিক আছে? এটা তাহলে হচ্ছে আমাদের সংজ্ঞাটা তো খুব সিম্পল হয়ে গেল। দুজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মাঝখানে যে ফরবিডেন ব্যান্ড থাকে, তার উপর ভিত্তি করে আমরা পদার্থকে 3টা ভাগে ভাগ করতে পারি, পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী। আর যে তত্ত্বের সাহায্যে এসব পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী 3 জনের বিদ্যুৎ পরিবহন ধর্ম ব্যাখ্যা করা যায়, তাকে আমরা ব্যান্ড থিওরি বলি। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ক নাম্বার আসার জন্য, ক নাম্বার এটা সবসময় আসে, ঠিক আছে? কারণ সংজ্ঞাটা অনেক বড়, পোলাপানি মুখস্থ থাকে না, আর ভুলভাল লিখে দিয়ে আসে। এইটু ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা সুন্দর মতো নিচের দিকে আসি, আমরা সেমিকন্ডাক্টরে ঢুকবো। সেমিকন্ডাক্টর, ঠিক আছে? সেমিকন্ডাক্টর জিনিসটা কি আমি বলছি তোমাদেরকে, যে সেটা হচ্ছে নিম্ন তাপমাত্রায় অপরিবাহীর মতো আচরণ করবে। আর যদি নিম্ন তাপমাত্রা কমতে 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 এত নিম্ন হয়ে যায় যে তাপমাত্রা আমাদের 0 কেলভিন, ঠিক আছে? 0 কেলভিন তাপমাত্রায় সেমিকন্ডাক্টর তাপমাত্রায় একদম বিশুদ্ধ অপরিবাহীর মতো কাজ করে, অপরিবাহীর মতো কাজ করে 0 কেলভিন তাপমাত্রায়, ঠিক আছে? আর যখন আমাদের তাপমাত্রা বাড়বে, তাপমাত্রা বাড়ালে কী হবে? তার পরিবহন ক্ষমতা বেড়ে যাবে, সোজা কথা, কমন সেন্স, তাই তো? তার পরিবহন ক্ষমতা বেড়ে যাবে, পরিবহন ক্ষমতা বাড়ে। তাহলে হচ্ছে সেমিকন্ডাক্টরের সংজ্ঞা আসলে তুমি এই সংজ্ঞাটা দিয়ে দিবা, যে যে সকল পদার্থ আমাদের 0 কেলভিন তাপমাত্রায় বা নিম্ন তাপমাত্রায় অপরিবাহীর মতো কাজ করে এবং তাপমাত্রা বৃদ্ধি পেলে তাদের পরিবহন ক্ষমতা বেড়ে যায় বা পরিবাহীর মতো আচরণ করে, তাদেরকে আমরা অর্ধপরিবাহী বলি, সেমিকন্ডাক্টর বলি। ওই 19-এর সংখ্যাটা দিও না কেউ, যে 19 আমরা কী বলতাম, ওই ছোটোবেলায় কী বলতাম, যে যে সকল পদার্থ হচ্ছে পরিবাহী এবং অপরিবাহী 2 ধর্মই আছে বা 2টার মতোই কাজ করে, তাদেরকে হচ্ছে আমাদের অর্ধপরিবাহী বলে। ওই সংজ্ঞা দিব না, আমরা একটু সুন্দর মতো বলবো কি, যে নিম্ন তাপমাত্রায় অপরিবাহী আর উচ্চ তাপমাত্রায় পরিবাহী, এরা হচ্ছে আমাদের অর্ধপরিবাহী। ওকে, কারণ এই যে অর্ধপরিবাহী সেমিকন্ডাক্টর, এদেরকে আমরা 2টা ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে?
সেমি কন্ডাক্টর এর শ্রেণী বিভাগ দুইটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে আমাদের ইন্ট্রিনসিক, ঠিক আছে, বাংলায় হচ্ছে সহজাত বা বিশুদ্ধ। আর এটা হচ্ছে আমাদের এক্সট্রিনসিক, এটা হচ্ছে বহির্জাত বা অবিশুদ্ধ বা ভেজাল, ঠিক আছে। মানে আমাদের সেমিকন্ডাক্টর দুই টাইপের হতে পারে, বুঝছো? এটা হচ্ছে একেবারে বিশুদ্ধ সেমিকন্ডাক্টর, এর মধ্যে কোনো ভেজাল নাই, কিছু আমি মিক্স করি নেই, একদম পিওর, সোজা কথা। আর এটা হচ্ছে কি অবিশুদ্ধ, এর মধ্যে হচ্ছে আমি কিছু ভেজাল মিশাবো, দেখবা, ঠিক আছে। তো বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের ভিতরে হচ্ছে আমাদের কে থাকতে পারে, ওই যে আমাদের এক্সাম্পল সবচেয়ে কমন সিলিকন আর জার্মেনিয়াম, ঠিক আছে। এরা একদম বিশুদ্ধ পিওর অবস্থায় আছে, মনে করো একদম পিওর, এর সাথে আমি কাউকে মিশাই নাই, অনেকগুলো সিলিকন একসাথে আছে। এটা হচ্ছে আমাদের ইন্ট্রিনসিক বা বিশুদ্ধ সেমিকন্ডাক্টর, ঠিক আছে। আর তুমি কি আমাকে এটা বলবো নাকি যে সিলিকন কখনো একা থাকে? এটা তো কেমিস্ট্রিতে পড়ছো যে সিলিকন যে দানব আকৃতি গঠন করে যৌগ, এটা কিন্তু পরীক্ষাতে আমাদের আসতো অনেক, তাই না? সিলিকন কিন্তু এভাবে থাকে না, এই যে এভাবে থাকে, সিলিকন, তাই তো? এরকম তো এটা কিন্তু আমরা একটু করে আঁকবো, দেখবা। তো যদি শুধুমাত্র তোমার হচ্ছে সেমিকন্ডাক্টরের ভিতরে সিলিকন বা শুধুমাত্র জার্মেনিয়াম থাকে, সে হচ্ছে বিশুদ্ধ। আর অনেক সময় আমরা কী করতে পারি, এই বিশুদ্ধ সিলিকন আর জার্মেনিয়ামের সাথে কিছু পরিমাণ অপদ্রব্য ভেজাল মিশিয়ে পারি। তার উপর ভিত্তি করে আমাদের হচ্ছে এই যে বহির্জাত সেমিকন্ডাক্টর, এদেরকে আবার দুই ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। যে আমি কী টাইপের ভেজাল মিশাবো, যদি হচ্ছে আমি পদের সারণীর 13 নম্বর গ্রুপের ভেজাল মিশাই, ঠিক আছে, পদের সারণীর 13 নম্বর গ্রুপের ভেজাল মিশাই, তাহলে হচ্ছে আমি পাবো হচ্ছে পি টাইপ অর্ধপরিবাহী। যদি আমি পদের সারণীর 15 নম্বর গ্রুপের ভেজাল মিশাই, তাহলে আমি পাবো হচ্ছে এন টাইপ অর্ধপরিবাহী, ঠিক আছে। আমি কি বললাম, যেটা একদম বিশুদ্ধ সিলিকন জার্মেনিয়াম, তার সাথে যদি আমি ভেজাল মিশাই, সেটা কী হয়ে যাবে, এক্সটেন্সিক বা অবিশুদ্ধ। কারণ ভেজাল আবার দুই টাইপের হতে পারে, একটা হচ্ছে পদের সারণীর 13 নম্বর গ্রুপের মূল্য, একটা হচ্ছে পদের সারণীর 15 নম্বর গ্রুপের মূল্য। 13 নম্বর গ্রুপের মূল্য কারা আছে, এটা তো আমাদের মুখস্থ কেমিস্ট্রি থেকেই মোটামুটি থাকার কথা, তাই না? ওই যে অ্যালুমিনিয়াম, তারপরে গ্যালিয়াম, তারপরে আর কেউ আছে, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, আর কে আছে তোমার, জার্মেনিয়াম তো নিওবিয়াম আছে, তাই না? লাস্টের দিকে আমার এইটুকুই মনে আছে, মনে হয় NB দ্বারা প্রকাশ করে, কে জানে, এরকম মানে অনেকগুলো আছে, ওগুলো একটু মুখস্থ রাখতে হবে। যে আমরা যদি হচ্ছে এদেরকে যুক্ত করি, তাহলে হচ্ছে আমরা কী পাবো, পি টাইপ পাবো। আর যদি হচ্ছে 15 নম্বর গ্রুপ, এখানে কী আছে, যে ফসফরাস আছে, তোমার হচ্ছে আর্সেনিক আছে, তোমার হচ্ছে বিসমাথ আছে, আরও কারা এখানে আছে, ঠিক আছে। ওই তাদেরকে যদি আমি যুক্ত করি, তাহলে আমি কী পাবো, এন টাইপ অর্ধপরিবাহী পাবো। আচ্ছা, এখন এই যে 13 নম্বর গ্রুপের সবগুলো মৌলের যোজনী কত, 3 না? অ্যালুমিনিয়াম কিন্তু 3+, তাই না? 3 যোজি, এরা কিন্তু আবার 3 যোজি, এটা মাথায় রাখবা, 3 যোজি। আর 15 নম্বর গ্রুপ, এরা কি 5 যোজি, 5 যোজি। তাহলে আমি সংজ্ঞা এভাবে দিতে পারবো না যে পি টাইপ অর্ধপরিবাহী কাকে বলে। বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে, বিশুদ্ধ সিলিকন বা জার্মেনিয়ামের সাথে পদের সারণীর 13 নম্বর গ্রুপ বা 3 যোজি মৌল যুক্ত করে যে অর্ধপরিবাহী পাওয়া যায়, তাকে পি টাইপ অর্ধপরিবাহী বলে, ঠিক আছে। তো এটা কিন্তু আমাদের এমসিকিউতে খুব বেশি লাগবে, 13 নম্বর গ্রুপ এই কথাটাও লাগবে, আর 13 নম্বর গ্রুপ মানে কি 3 যোজি, এই কথাটাও আমাদের লাগবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের অর্ধপরিবাহী শ্রেণী বিভাগ, বিশুদ্ধ, অবিশুদ্ধের মধ্যে আবার দুইটা ক্যাটাগরি, পি টাইপ, এন টাইপ। এইটুকু ক্লিয়ার কিনা আমাকে বলো। জি ভাইয়া। আচ্ছা, এখন এই যে বিশুদ্ধ সেমিকন্ডাক্টর, এই হচ্ছে কীভাবে তড়িৎ পরিবহন করে, বা শুধু বিশুদ্ধ তুমি বাদ দাও, ওই যে অবিশুদ্ধ যারা আছে পি টাইপ আর এন টাইপ, ওরা কীভাবে তড়িৎ পরিবহন করে, এই সব কিছু আমাদের দেখা লাগবে, A to Z খুব সুন্দর মতো, ঠিক আছে। খুব ভালো মতো বুঝতে হবে, এটা আমাদের পরীক্ষায় গ নাম্বার থাকে, বুঝছো। এখানে কোনো ম্যাথ নেই, কোনো কিছু নেই, পুরো বাংলা লেখা। তুমি যদি অ্যান্সার করতে চাও, অবশ্যই তোমার বাংলা লিখতে হবে, চিত্রকে বুঝতে হবে, তাই তুমি মার্ক পাবা, সোজা কথা। ওইটা আমি তোমাকে বুঝাই দেবো, খুব সুন্দর মতো বুঝে নিবা, যে হচ্ছে আর কখনো পড়া না লাগে এমনভাবে, ঠিক আছে। তো সবার আগে হচ্ছে আমাদের বিশুদ্ধ সেমিকন্ডাক্টর, বিশুদ্ধ সেমি কিভাবে তড়িৎ পরিবহন করে, গ নাম্বার আসলে এভাবেই থাকে, ঠিক আছে। এইসব কোশ্চেনের কারণে হচ্ছে আমরা সাধারণত অ্যান্সার করি না এই চ্যাপ্টার থেকে, যদি আসে সহজে কথা বাদ দিয়ে দিবা, বুঝছো। এটা আমি আগে বই দিয়ে যেমন তো শিখবা, ঠিক আছে, বাট এটা যদি পরীক্ষা আসে অ্যান্সার করবা না, কারণ তুমি মার্ক পাবা না, সোজা কথা, তাই না? জানোই তো, স্যার তোমার মার্ক দিবে না। তো বিশুদ্ধ সেমিকন্ডাক্টর থাকে কীভাবে, তুমি একটু দেখো তো। মনে করো সিলিকন নিলাম আমরা এখানে, ঠিক আছে, আমরা এখানে সিলিকন নিচ্ছি, তুমি জার্মেনিয়াম নিতে পারবা। সিলিকন অবশ্যই কি, এতে 4টা হাত থাকে না, সিলিকনের কিন্তু দুজনই 4, তাই তো। তাহলে সিলিকন এভাবে থাকবে, সিলিকন, নিচেও সিলিকন, চারপাশে সিলিকন, শুধু সিলিকনই থাকবে। তুমি বলবা আর কেউ নেই কেন, আর কেউ থাকবে কেন, এটা তো বিশুদ্ধ, তাই না? অবিশুদ্ধ হলে অন্য কেউ থাকতো হয়তো,
ঠিক আছে, সবার আগে সুন্দর মতো এই চিত্রটা আঁকবা, খুব সুন্দর চিত্র, কি নাইস, সহজ জিনিস, কোনো কিছু বাদ পড়ে নাই তো না। হ্যাঁ, তো এখানে মনে করছে সিলিকনে আমরা নির্দিষ্ট একটা অংশ আঁকছি, বুঝছো? এই যে এখানে যে হাত অনেকগুলো বাকি আছে না, 4টা, এই যে 2টা হাত বাকি এখান দিয়ে, এই 2টা হাতে না আরও সিলিকন আছে, আমি আঁকি নাই, মানে এটা হচ্ছে অনেক সিলিকনের মাঝখানের খুবই ক্ষুদ্র একটা অংশ নিলাম, আমি কেটে নিয়েছি। এখন যেটা হবে, মনে করো তোমার এই জিনিসটা 0 কেলভিন তাপমাত্রায় আছে, মানে নিম্ন তাপমাত্রায় আছে, ঠিক আছে। 1 নম্বর পয়েন্ট লিখি যে 0 কেলভিন তাপমাত্রায় এই পুরো জিনিসটা 1 ফুটও তড়িৎ পরিবহন করবে না, কারণ আমি তোমাদেরকে আগেই বলছিলাম যে 0 কেলভিন তাপমাত্রায় পুরোপুরি কি অপরিবাহী, ঠিক আছে, কোনো তড়িৎ পরিবহন করবে না, ঠিক আছে। আচ্ছা, তড়িৎ পরিবহন করার জন্য কী লাগে তোমরা যদি আমার বলো, তড়িৎ পরিবহন করার জন্য আমাদের কী লাগবে? মুক্ত ইলেকট্রন লাগবে না, এখানে তো কোনো মুক্ত ইলেকট্রন নাই, তাই তো। মুক্ত ইলেকট্রন আমি পাইতে পারি কীভাবে? একটা জিনিসকে ভাঙলে, একটা বন্ধন ভাঙলে মুক্ত ইলেকট্রন আসবে। বন্ধন তো হচ্ছে অটোমেটিক ভাঙবে না, তোমার কী করতে হবে? শক্তি প্রয়োগ করতে হবে। তো মনে করো যে 0 কেলভিন তাপমাত্রা সে হচ্ছে তড়িৎ পরিবহন করতেছে না, ঠিক আছে। এখন আমাদের আশেপাশে যে তাপমাত্রা, আমাদের রুমের যে তাপমাত্রা, সেটা কি 0 কেলভিন? সেটা তো 0 কেলভিন না, সেটা কি আমাদের 25 ডিগ্রি সেলসিয়াস, মানে কি 298 কেলভিন। তো যখন তাপমাত্রা বাড়বে আস্তে আস্তে, তাপমাত্রা বাড়তে 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 মনে করো রুম টেম্পারেচারে আসছে, ঠিক আছে। এই যে আমাদের রুমের তাপমাত্রা, এই রুমের তাপমাত্রা সে তো হচ্ছে অপরিবাহীর মতো কাজ করবে না, কারণ এখন তো তাপমাত্রা বেশি। এখন কি হবে? তাপমাত্রা বাড়াইতে থাকলে এখানে যে এই যে সমযোজী বন্ধনগুলো আছে না, এটা আস্তে আস্তে ভাঙা শুরু করবে। মনে করো সবার আগে এখান থেকে সমযোজী বন্ধন ভাঙছে। একটা বন্ধন ভাঙা মানে কি? এই একটা বন্ধনে কয়টা ইলেকট্রন থাকে জানো তো? প্রতিটা বন্ধনে 2টা করে ইলেকট্রন থাকে না? একটা বন্ধন মানে 2টা ইলেকট্রন। তো একটা বন্ধন ভাঙা মানে কি? এখানে 2টা বন্ধন টুপ করে মুক্ত হয়ে গেছে, এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন বের হয়ে গেছে, ঠিক আছে না? তুমি যত তাপমাত্রা বাড়াবা তত কী হবে? বন্ধন ভাঙবে। শুধু যে এই বন্ধনটা ভাঙবে এমনটা তো না, তাই না? আশেপাশে মনে করে এই বন্ধন ভাঙছে, এখান থেকে আরও 2টা ইলেকট্রন বের হয়ে যাবে। মনে করে এই বন্ধন ভাঙছে, এখান থেকে 2টা ইলেকট্রন বের হয়ে যাবে। মনে করে এই বন্ধন ভাঙছে, এখান থেকে 2টা ইলেকট্রন বের হয়ে যাবে। এই যে ইলেকট্রনগুলো বের হয়েছে, এরা এখন কি? এরা হচ্ছে এখন মুক্ত ইলেকট্রন না, বা পরিবহন ইলেকট্রন না, এরা সুন্দর মতো হচ্ছে এখন তড়িৎ পরিবহন করবে। যদি তুমি এখানে একটা ব্যাটারি লাগাও, আবার এটা মনে করো না যে ইলেকট্রন বের হয়েছে এরা অটোমেটিক দৌড়াদৌড়ি শুরু করবে, না না না, ওরা বের হয়ে বসে আছে, বুঝছো? যেই তুমি এখান থেকে কী করবা, প্লাস মাইনাস দিবা ব্যাটারি, তখন কী হবে? সুন্দর মতো ইলেকট্রনগুলো এই যে ব্যাটারি পজিটিভ থেকে নেগেটিভের দিকে, পজিটিভ থেকে নেগেটিভ, উল্টো বলছি আর কি, এই ইলেকট্রনগুলো নেগেটিভ থেকে পজিটিভ দিকে যাতায়াত শুরু করবে, দৌড়াদৌড়ি শুরু করবে, বুঝছো? যদি তুমি ব্যাটারি না লাগাও তারা কিন্তু এখানেই বসে থাকবে। তো তুমি যখন এটা অ্যান্সার করবা, আবার খালি বলো না যে এই যে ইলেকট্রন বের হয়েছে, বেরোর সাথে সাথে কারেন্ট পেয়ে গেলাম। ইলেকট্রন বেরোলে কারেন্ট পাবা না তো, ওরা ওখানে বসে থাকবে, তোমার ব্যাটারি লাগাইতে হবে, ঠিক আছে। তো পয়েন্টগুলো কীভাবে লিখবা? সবার আগে তাপমাত্রা হচ্ছে এই যে 0 কেলভিন তাপমাত্রায় কোনো তড়িৎ পরিবহন করবে না। তাপমাত্রা বাড়ালে সমযোজী বন্ধন, আমি শর্টে লিখে দিই, তোমরা বানায় বানিয়ে লিখবা, সমযোজী বন্ধন ভাঙতে শুরু করে। এর ফলে কি হয়? এর ফলে ইলেকট্রন মুক্ত হয়। আর এই মুক্ত ইলেকট্রনগুলো তড়িৎ পরিবহন করে না। ব্যাটারি লাগালে তখন করে, ঠিক আছে। ব্যাটারি লাগালে এরা ব্যাটারির নেগেটিভ হতে পজিটিভ এর দিকে প্রবাহিত হয়, ঠিক আছে। আর ইলেকট্রনের প্রবাহ মানে কি? শেষ, কারেন্ট, কাজ শেষ, ঠিক আছে। ইলেকট্রন এর প্রবাহ মানে তড়িৎ প্রবাহ পেয়ে গেলাম, তড়িৎ প্রবাহ, ঠিক আছে। আমি মেন কথা হচ্ছে এই টপিকে যখন পড়তে যাবো আমি এই কয়টা পয়েন্ট মাথায় রাখি, আমি বুঝে এই কয়টা পয়েন্ট মাথায় রাখি, তারপরে আমার যে অ্যান্সার করা লাগে আমি বানায় সুন্দর করে লিখতে পারবো। আর বানায় কিন্তু ওই যে তোমার বইয়ের মধ্যে যেভাবে লেখা আছে, বইটা খুলবা, বুঝছো? খোলার পরে দেখবা পুরোটা হচ্ছে একটা প্যাসেজ আকারে লেখা আছে। আর তোমরা এগুলো তো জানো, বড় এইসব প্যাসেজ আকারে লিখলে কোনো স্যার পড়তে পছন্দ করে না, সোজা কথা। পয়েন্ট বাই পয়েন্ট লিখবা। আমি যেভাবে লিখছি তোকে এই 4টা পয়েন্ট লিখে দিবা, আর কিছুই লিখবা না। তারপর তুমি ভালো মার্ক পাবা, ফুল মার্কই পাবা, ঠিক আছে। চিত্র আঁকবা, এক্সপ্লেন করবা। আমি আরেকবার তোমাদের বুঝিয়ে দিই যে দেখো 0 কেলভিন তাপমাত্রায়, নিম্ন তাপমাত্রায় আমাদের হচ্ছে এখানে সমযোজী বন্ধনগুলো কোনোটা ভাঙবে না, তো এখানে কোনো মুক্ত ইলেকট্রন নাই। যখন হচ্ছে আমি তাপমাত্রা বাড়াবো আস্তে আস্তে, তখন কী হবে? সমযোজী বন্ধন ভাঙা শুরু করবে। আর বন্ধন ভাঙা মানে কি? সেখান থেকে ইলেকট্রন বের হওয়া, মুক্ত ইলেকট্রন আসা। এই মুক্ত ইলেকট্রনগুলো তড়িৎ পরিবহন করবে যদি হচ্ছে আমি একটা ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করি। বুঝা গেছে পুরো কাহিনীটা? জি। সহজ জিনিস। এটা হচ্ছে কার ক্ষেত্রে? দেখো, বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে, বুঝছো? এই যে সিলিকন বা জার্মেনিয়াম, এখন তুমি যদি জার্মেনিয়াম দিয়ে আঁকতে চাও, শোন, জার্মেনিয়াম তো তুমি আঁকতে পারবা, সমস্যা কি? জার্মেনিয়াম দিয়ে এভাবে আঁকবা, একই তো, 4 যোজি না সবাই, সিলিকন জার্মেনিয়াম সবাই তো হাত 4টা করে। জার্মেনিয়াম তো তুমি আঁকতে পারবা, তো যদি মন চায় আঁকবা, কোনো সমস্যা নেই।
যা যেটা ভালো লাগে, কোনো বইয়ে সিলিকন দিয়ে আঁকা, কোনো বইয়ে জার্মেনিয়াম দিয়ে আঁকা। আমি এটুকু আঁকলাম, তুমি পুরোটাই কিনে নিতে পারবো, সমস্যা নেই। গেল। এখন যদি তোমার হচ্ছে এই যে এক্সটেন্সিক বা বহির্জাত বা ভেজাল যুক্ত অর্ধপরিবাহী থাকে, তখন কি হবে, তাই না? তো আসো আমরা এখন এক্সটেন্সিকে ঢুকি। এক্সটেন্সিক মানে কি? তোমার বিশুদ্ধ অর্ধপরিবাহীতে সামান্য পরিমাণে ভেজাল মিশিয়ে যে অর্ধপরিবাহী পাওয়া যায় তাকে আমরা অবিশুদ্ধ অর্ধপরিবাহী বলি। তো সংজ্ঞা অবশ্যই মনে রাখবা, ঠিক আছে? যে বিশুদ্ধ অর্ধপরিবাহীতে সামান্য পরিমাণে, বুঝছো, খুবই বেশি মিশিয়ে না কিন্তু, আবার সামান্য পরিমাণে। এই পরিমাণটা আমি উল্লেখ করে দেবো সামনেই, দেখো কী পরিমাণ, তুমি হচ্ছে শুনলে অবাক হয়ে যাবা যে এটা মিশালে কী হওয়ার কথা, যে এত কম পরিমাণ। আমি এখানে লিখেই দিই, যাও। তোমার হচ্ছে মনে করো হচ্ছে তুই 10⁻80, ঠিক আছে, 10⁻80 জার্মেনিয়াম পরমাণুর ভেতরে মাত্র একটি ভেজাল মিশেলে, বুঝছো, একটা ভেজাল পরমাণু মিশেলে, একটি ভেজাল পরমাণু মিশালে তোমার এর তড়িৎ পরিবহন ক্ষমতা 16 গুণ বেড়ে যায়। এর পরিবহন ক্ষমতা 16 গুণ বেড়ে যায়। মানে হচ্ছে মনে করো 10⁻8টা জার্মেনিয়াম পরমাণু আছে, এতগুলা জার্মেনিয়াম পরমাণুর মধ্যে মানে আমি এক ফোঁটা ভেজাল মিশিয়ে দিব, এর ফলে কী হবে, তোমার পরিবহন ক্ষমতা 16 গুণ বেড়ে যাবে। মানে যে সরিষা দানা পরিমাণ মিশালেই হয়ে যাবে, খুবই কম পরিমাণে মিশাই। বিশুদ্ধ অর্ধপরিবাহীতে সামান্য পরিমাণে ভেজাল মিশিয়ে যে অর্ধপরিবাহী তৈরি করা হয় তাকে তোমার হচ্ছে এক্সটেন্সিক বা হচ্ছে অবিশুদ্ধ বা হচ্ছে বহির্জাত অর্ধপরিবাহী বলে, ঠিক আছে, এই সংজ্ঞাটা। আর এই যে ভেজাল মেশানোর প্রক্রিয়াটা, ভেজাল মেশাচ্ছি না, এই ভেজাল মেশানোর যে প্রক্রিয়া, এটাকে বলা হয় ডোপিং। ভেজাল মেশানোর প্রক্রিয়াকে ডোপিং বলে। আর এই যে ভেজালটা, এই ভেজালটাকে ডোপ বলে, ঠিক আছে, ডোপ বলে। তাহলে আমাদের বিশুদ্ধ অর্ধপরিবাহীতে যে ভেজালটা মিশাই, ওই ভেজালটার নাম হচ্ছে ডোপ। আর ভেজাল মেশানোর যে প্রক্রিয়াটা, ওই প্রক্রিয়াটা হচ্ছে ডোপিং, ঠিক আছে। আর ভেজাল মেশানোর পরে যে অর্ধপরিবাহী পাবো সেটা হচ্ছে আমাদের এক্সট্রিনসিক বা বহির্জাত অর্ধপরিবাহী। এটা ক্লিয়ার না যা যা বললাম? বুঝতে পারছো? হ্যালো, জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, তো এইটুকু তো গেল আমাদের অবিশুদ্ধ সেমিকন্ডাক্টর, ঠিক আছে। আর তুমি যখন জিজ্ঞাসা করো যে ভেজালটা আমরা মিশাই কেন, তাই না, এই কোশ্চেন তো এখন করো নাই তোমরা কেউ। ভেজাল মেশানোর কারণটা কি যদি জিজ্ঞাসা করতে চাও, ভেজাল মেশানোর কারণ হচ্ছে এটাই যে হচ্ছে আমাদের বিশুদ্ধ অর্ধপরিবাহী যে পরিমাণে তড়িৎ পরিবহন করতে পারে, আমরা যদি ভেজাল মিশাই তার তড়িৎ পরিবহন ক্ষমতা অনেক বেড়ে যায়। মানে হচ্ছে সে এখন বেশি তড়িৎ পরিবহন করতে পারবে, এটাই হচ্ছে কারণ। এই যেখানে লেখছে দেখছো, 10⁻80 জার্মেনিয়াম পরমাণুর ভেতরে একটি ভেজাল পরমাণু মিশালে এর পরিবহন ক্ষমতা 16 গুণ বেড়ে যায়। এটার জন্য তো আমি ভেজাল মিশাই, যাতে পরিবহন ক্ষমতা বেড়ে যায়। এই হচ্ছে একটা কারণ, সামনে আরও কারণ আছে, ওটা আমরা দেখবো, ঠিক আছে। তো এখন আমরা দেখবো কি যে এক্সটেন্সিক অর্ধপরিবাহী কীভাবে হচ্ছে তড়িৎ পরিবহন করে। সবার আগে আমরা দেখি হচ্ছে এন টাইপ, ঠিক আছে, আমাদের দুই টাইপ আছে না, একটা হচ্ছে এন টাইপ আর একটা পি টাইপ। তো সবার আগে আমরা দেখি হচ্ছে এন টাইপ অর্ধপরিবাহী। আচ্ছা, এন টাইপের ক্ষেত্রে কী হবে, আমাদের পজিশনিক কত নম্বর গ্রুপ মিশাই, 13 নম্বর নাকি 15 নম্বর মনে আছে তো? এন টাইপের ক্ষেত্রে আমরা 15 নম্বর গ্রুপ মিশাই, 15 নম্বর গ্রুপের ভেজাল মিশাই 15 নম্বর গ্রুপে কারা কারা আছে, ওই যে কয়টা নাম উল্লেখ করে দিয়েছিল, ওগুলো এখানে লিখবে তুমি। মনে করো হচ্ছে ওই যারা ফসফরাস, আর্সেনিক, বিসমাথ, এই তিনটে আমার মনে আছে, আর কেউ কেউ আছে কে জানে।
তো এদেরকে হচ্ছে আমরা ভেজাল হিসেবে মিশাই যে অর্ধপরিবাহী পাই সেটাকে আমরা এন টাইপ অর্ধপরিবাহী বলি। আর কেন এখানে আমরা এটাকে এন টাইপই বলি সেটা আমরা একটু পরেই বুঝবো যে এন কেন বলি এখানে। এন কেন, এন মানে হচ্ছে নেগেটিভ টাইপ, বুঝছো? সামনে গেলে বুঝবা যে এখানে নেগেটিভ কিছু আসে হয়তো। তো এই হচ্ছে মনে করো আমাদের সেমিকন্ডাক্টর। আমরা আঁকি আগের মতো করে সিলিকন 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 সিলিকন, ঠিক আছে? তারপরে মনে করো আচ্ছা আমরা হচ্ছে একটা সিলিকন কমাই দিব, না থাক সমস্যা নাই, তো এতে ভালো লাগতেছে, এটা বাড়াই দিয়েছে সিলিকন 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 সিলিকন। ঠিক আছে, সবগুলো সিলিকনে কিন্তু 4টা হাত ভর্তি করবা, বুঝছো? 4টা হাত অবশ্যই দেখানো লাগবে, সবগুলো 4টা হাত, 1 2 3 4 সবগুলো 4টা হাত আমি দেখাইছি, কোনটার বাকি নেই। এই হচ্ছে মনে করো সিলিকনের কাঠামোটা। এখন আমি কি করব, এই পুরো বিশুদ্ধ সিলিকনের মধ্যে একটা ভেজাল মিশাবো না, আমি কিন্তু বলছি খুবই কম পরিমাণে ভেজাল মিশাবো। তাহলে দেখো কতগুলো সিলিকন আছে, এতগুলো সিলিকনের মধ্যে আমি ছোট্ট একটা ভেজাল মিশাবো। আর কোন ভেজাল মিশাবো আমরা এখানে? 15 নম্বর গ্রুপের ভেজাল। তারা কারা কারা হতে পারে? ফসফরাস, আর্সেনিক, বিসমাথ। তোমার যারে মন চায় তারা এনে এখানে বসায় দাও, যারে মন চায়। মনে করো আমি এখানে ফসফরাস ভরাচ্ছি, ঠিক আছে? তা দেখো কতগুলো সিলিকনের মধ্যে একটা ফসফরাস, এই কারণে কিন্তু আমি বলছি খুবই সামান্য পরিমাণে ভেজাল আমরা মিশাই, ঠিক আছে? তো ফসফরাসের কয়টা হাত আমাকে বলতে পারবা? কেমিস্ট্রিতে পড়ছো না? যোজনী কত ফসফরাসের? যদিও 2টা হয়, বাট মেইনলি কোনটা কাজ করে? ওই যে আমি কিন্তু আগে লিখে আসছিলাম ফসফরাস কত যোজি, 13 নম্বর গ্রুপ হচ্ছে 3 যোজি, তাহলে 15 নম্বর গ্রুপ কী হবে? 5 যোজি না 5 যোজি, কিন্তু তো এমনি বের করো ফসফরাস কত? 15 না, 2 আর 10 আর 5 15, মানে সর্বশেষ কক্ষপথে 5টা ইলেকট্রন আছে। তাই তুমি একটু খেয়াল করো এখানে, দেখো 5টা ইলেকট্রন আছে। এই পাশে যে ইলেকট্রনটা থাকবে সেটা হচ্ছে এই সিলিকনের সাথে একটা বন্ধন গঠন করবে, এটা সিলিকন ইলেকট্রন, ঠিক আছে? এটা সিলিকনের, এটা ফসফরাস ইলেকট্রন। এই পাশে ইলেকট্রনটা সিলিকনের সাথে বন্ধন গঠন করবে, এই পাশে ইলেকট্রনটা সিলিকনের সাথে বন্ধন গঠন করবে, এই পাশে ইলেকট্রনটা সিলিকনের সাথে বন্ধন গঠন করবে। মানে সিলিকনের 4টা হাত, ফসফরাসের কিন্তু 5টা হাত। ফসফরাসের 4টা ইলেকট্রন 4টা সিলিকনের সাথে বন্ধন গঠন করছে, ফসফরাসের একটা ইলেকট্রন এখনও মুক্ত অবস্থায় কিন্তু পড়ে থাকবে না খুব সুন্দর মতো। এটা কি ইলেকট্রন? এটা মুক্ত ইলেকট্রন, ঠিক আছে? এটা কিন্তু মুক্ত ইলেকট্রন। হ্যাঁ, কিন্তু এখন তো করবে না, ওই যে জানো কি করতে হবে এখানে, একটা ব্যাটারি লাগিয়ে দেবে, তাই না? একটা ব্যাটারি লাগিয়ে দেবে। হ্যাঁ, এখন কথা হচ্ছে কি, দেখো আমরা অনেকে দেখো, আমি তো বলছি এটা মুক্ত ইলেকট্রন, ঠিক আছে? মুক্ত ইলেকট্রন আবার ওইভাবে বলা যায় না। এই ইলেকট্রনটা না ফসফরাসের নিজস্ব কক্ষপথের ভিতরে আছে। যেমন ফসফরাসের কি, এই যে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, এখানে 2টা থাকবে, এখানে 8টা থাকবে, 1 2 3 4 5 6 7 8, এখানে 5টা থাকবে, 1 2 3 4 5। এই 4জন মনে করো, এই 2জন এই 2জন বন্ধ গঠন করে ফেলছে। আর এই একজন, বুঝছো, এখনও না কক্ষপথের ভিতরে আছে, এখনও একদম মুক্ত হয় নাই, একদম মুক্ত হয়ে যায় নাই। তো একদম মুক্ত করার জন্য আমার কী করতে হবে? কিছু পরিমাণ তাপ গরম করতে হবে, হিট দিতে হবে, ঠিক আছে? তো আবার মনে করো না যে এখানে আমাদের কোনো হিট দেওয়া লাগে না, এটা আমরা ভুল বুঝি। আমাদের বইয়ের মধ্যে কিন্তু এখানে তাপ দেওয়ার কথা উল্লেখ করে নাই। আমাদের বইয়ের মধ্যে বলছে কি যে বিশুদ্ধ সেমিকন্ডাক্টর, সেখানে শুধুমাত্র তাপ দেওয়া লাগে, অবিশুদ্ধ ক্ষেত্রে দেওয়া লাগে না। লাগে না ওটা বলে নাই আর কি, বলে নাই কিছু। তো অবিশুদ্ধতে আমাদের কিছু পরিমাণ তাপ দিতে হবে, নয়তো এই ইলেকট্রন মুক্ত হবে না এটা। তো আমাদের কী হবে, এখানে কিছু পরিমাণ যখন তাপ দিব তখন এই ইলেকট্রনটা এই কক্ষপথ থেকে বাইরে বের হয়ে আসবে। আর তুমি আবার মনে করো না যে আগে আমরা যে পরিমাণ তাপ দিয়েছিলাম, বুঝছো, বিশুদ্ধর ক্ষেত্রে ঠিক সেই পরিমাণ তাপ দেওয়া লাগবে। আগে যদি আমি 1000 জুল তাপ দিয়ে থাকি, এখানে আমার 1 জুল তাপ দিলেই হবে। কেন? কারণ এটা কিন্তু, বুঝছো, এমনি অটোমেটিক বাইরে আছে, এ কিন্তু এমনি মুক্ত অবস্থায় আছে বলতে গেলে। কারণ তুমি দেখো এখানে এতগুলো ইলেকট্রন আছে, সবগুলো ইলেকট্রনকে কী করবে? বিকর্ষণ করবে না? ও কিন্তু চাইতেছে আমি বের হয়ে যাই, ও আগে থেকে চাইতেছে যে আমি বের হয়ে যাই, সবাই আমরা ধাক্কাধাক্কি করতেছে। তো যখন আমি হালকা পরিমাণে তাপ দিব, ও তো খুশি, ও দৌড় দিয়ে বের হয়ে যাবে, ঠিক আছে না? তো আমার এখানে কিন্তু তাপের পরিমাণটা খুবই কম লাগবে। তো আমি এর পাশে লিখে দিই, এখানে বেশি তাপ না, এখানে সামান্য তাপ দিলে ইলেকট্রন মুক্ত হয়ে যাবে। আর এই ইলেকট্রনের সাথে যখন আমি ব্যাটারি লাগিয়ে দিই আর কি, ইলেকট্রন কী করবে? তড়িৎ পরিবহন করবে। কাহিনী বুঝে গেছে না পুরোটাই? আচ্ছা, এখন কথাটা হচ্ছে কি, বল এখান থেকে কোনো কোশ্চেন তোমার মাথায় আসতেছে কিনা? তোমাদের মাথায় কোনো কোশ্চেন যে এখানে এটা এমন হইলো না কেন, বা এটা কীভাবে হচ্ছে? আশা কথা কিছু কোশ্চেন। সবার আগে হচ্ছে এটা,
যে আমরা যেখানে বলছি যে ভেজাল মিশাইলে আমাদের তড়িৎ পরিবহন ক্ষমতা বেড়ে যায়, ভেজাল মিশাইলে তড়িৎ পরিবহন ক্ষমতা বেড়ে যায়, এখানে মাত্র একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন কি আর তড়িৎ পরিবহন করবে, তাই না? আগে তো আমি দেখেছিলাম কতগুলো ইলেকট্রন বেরিয়েছিল, দেখো আগে হচ্ছে যে আমি যে তাপ দিছিলাম কতগুলো ইলেকট্রন বেরিয়েছে, দেখছো এই যে এখান দিয়ে বন্ধন ভাঙছে ইলেকট্রন বেরিয়েছে, একটা বন্ধন ভাঙা মানে দুইটা ইলেকট্রন বের হওয়া, আর এখানে শুধুমাত্র একটা ইলেকট্রন, তো এই আর কতটুক তড়িৎ পরিবহন করবে? তড়িৎ পরিবহন কম হওয়ার কথা, কিন্তু আমি তো বলছি না বেশি হবে, বেশি হবে। কেন বেশি হবে বলতে পারবা? এর কারণটা হচ্ছে আমি যে এখানে তাপটা দিচ্ছি, এই যে নিচে দিয়ে একটু সামান্য পরিমাণ তাপ দেওয়া লাগে না, এই তাপ দেওয়ার কারণে কিছু সমযোজী বন্ধন কি ভাঙবে না? এরা কি ভাঙবে না? এরা কি ভাঙবে না? এরা তো ভাঙবে ঠিকই, তাই না? তো এখান থেকে কিন্তু ভাইয়া হ্যাঁ, কিন্তু তাপ আমি কম দিচ্ছি, ওটা বলবা? হ্যাঁ না না না, আমাদের সমযোজী বন্ধন ভাঙার জন্য এই যে পরিমাণ তাপটা আমাদের লাগবে, এখানে সেই পরিমাণ তাপ আমাদের লাগবে না। কেন লাগবে না ওইটা আমি বলি। এর কারণটা হচ্ছে মাঝখানে ফসফরাস আছে না, শোনো এখানে যদি সিলিকন থাকতো না আমাদের বন্ধনটা খুবই স্ট্রং হইতো, এই ফসফরাস থাকার কারণে না আমাদের এখানে বন্ধনটা দুর্বল হয়ে গেছে, ঠিক আছে? আমাদের সবগুলো যদি সিলিকন থাকে সবাই হচ্ছে সমান শক্তিশালী মনে করো, খুব শক্তিশালী একটা বন্ধন থাকবে না, আর মাঝখানে একটা দুর্বল পরমাণু আসছে, ও বন্ধন দুর্বল, তাহলে কী হবে? এখান দিয়া তোমার এই বন্ধনগুলো সব উইক হয়ে যাবে, আর তুমি যখন তাপ দিবা বুঝছো, তোমার এই দূরের বন্ধনগুলো কিন্তু ভাঙবে না, আগে আগে ভাঙবে কোনগুলো জানো? ফসফরাসের পাশে যে বন্ধনগুলো আছে না সেগুলো ভাঙবে, কারণ এগুলো দুর্বল সবার আগে। তো আমি যে এখানে এই যে নিচে যে বন্ধন ভাঙা শুরু করছি, এগুলো কিন্তু সবার আগে ভাঙবে না, ভাঙবে কোনটা আগে? আগে ভাঙবে হচ্ছে এই বন্ধন, এখান থেকে দুইটা ইলেকট্রন বের হবে, ঠিক আছে? এই বন্ধন ভাঙবে, এখান থেকে ইলেকট্রন বের হবে, এই বন্ধন ভাঙবে, এখান থেকে ইলেকট্রন বের হবে। কাহিনী বুঝতে পারতেছো? জি ভাইয়া দেখো কতগুলো ইলেকট্রন বের হয়েছে, আগের মতোই সুন্দর মতো, কিন্তু এখানে একটা এক্সট্রা ইলেকট্রন আছে, তার মানে কি আগে থেকে বেশি পরিমাণে তড়িৎ পাবা। আর তুমি বলবা একটা ইলেকট্রনের কারণে কি এমন বেশি তড়িৎ প্রভাব পাবো? শোনো না, ইলেকট্রন তো এখানে একটা না, আমি আঁকছি কতটুকু অংশ বললাম না, আমি খুবই ছোট্ট একটা অংশ আঁকছি, এখানে কমপক্ষে এখানে কোটি কোটি ইলেকট্রন আছে বুঝছো, কারণ বাইরে তো আরও অসংখ্য ফসফরাস পরমাণু আছে, এখান থেকে ফসফরাস আছে মনে করো, ওখান থেকে ফসফরাস, কত ফসফরাস আছে, মানে হচ্ছে কোটি কোটি ইলেকট্রন এখানে আছে, বেশি পাবা, এই কারণে তড়িৎ পরিমাণ ক্ষমতা বেড়ে যায়। এই হচ্ছে আমাদের কাউন্টার। তো সুন্দর মতো এখানে লিখতে হবে, আমি পয়েন্টটাকে তোমাকে লিখে দিই, কারণ এখানে পরীক্ষা থাকে বুঝছো, এসব আজায় জিনিস পরীক্ষা থাকে, কিছু করার নেই। তো যেটা হবে কি, যে সামান্য তাপমাত্রা দিলে ইলেকট্রন মুক্ত হয়ে যাবে, আর এর ফলে কিছু সমযোজী বন্ধনও ভাঙবে, বন্ধনও ভাঙে। আর তোমার এখানে যে কথাটা উল্লেখ করতে হবে, দেখো এই যে ইলেকট্রনটা মুক্ত অবস্থায় ছিল, এখানে ব্যাখ্যা আমরা আরেকভাবে দিতে পারি, ঠিক আছে? এই যে ইলেকট্রন মুক্ত অবস্থায় ছিল, এ কী চাবে আসলে? এই চাচ্ছে যে আমি মানে বন্ধনে অংশগ্রহণ করতে চাই, সবাই বন্ধনে অংশগ্রহণ করতে কি সুন্দর, আমি একা এখানে পড়ে আছি, আমার একা থাকতে ভালো লাগতেছে না, আমিও বন্ধনে অংশগ্রহণ করবো, তাই না? সবারই তো একটা ইচ্ছা আছে। তো এই ইলেকট্রন যে বন্ধনে অংশগ্রহণ করতে চায়, বাট আশেপাশে তো আর কোনো ইলেকট্রন নাই, কার সাথে করবে, তাই না? চিন্তা করো, ও একদম একটা হয়ে আছে, কিন্তু তখন পাশের এখানে যে বন্ধনে আবদ্ধ ইলেকট্রন আছে না, দেখো দুটো ইলেকট্রন, ওদের একটু মায়া আসবে বুঝছো, যে এই এখানে হচ্ছে একা পড়ে আছে, আর আমরা এখানে দুজন বন্ধনে আবদ্ধ, তো ওরা কী করবে জানো? ওরা নিজেদের বন্ধন ভেঙে দিবে, চিন্তা করতে পারো, স্যাক্রিফাইস, ওরা নিজেদের বন্ধন ভেঙে দিবে, এখান থেকে একটা ইলেকট্রন বের হয়ে যাবে, আর এই ইলেকট্রন এসে সুন্দর মতো এর সাথে বন্ধন গঠন করবে। হ্যাঁ, তারপরে এখন তুমি বলবো ওই যে ইলেকট্রন সে তো একা হয়ে গেছে, সে এখন কি করবে? ওই ইলেকট্রনকে দেখে বুঝছো, এই যে বন্ধনে যে দুটো ইলেকট্রন আছে না, এদের আবার মায়া আসবে, এখান থেকে বন্ধন ভেঙে যাবে, তো একজন বের হয়ে যাবে, এই এসে আবার এখানে বসে পড়বে। তারপর তুমি বলবা এই যে বের হয়ে গেছে, এ তো এখন বন্ধন করতে যাবে, তাহলে কি হবে? এর পাশে যে একটা বন্ধন আছে সেটা ভেঙে যাবে, সেখান থেকে তোমার একটা ইলেকট্রন বের হয়ে যাবে, সে সেখানে বসে পড়বে। সব বন্ধনই ভাঙা যাইতেছে। হ্যাঁ, তাহলে কি হচ্ছে এখানে দেখছো, এই ইলেকট্রন একটা থাকার কারণে, এই একটা মাত্র ইলেকট্রন থাকার কারণে সবগুলো বন্ধন ভেঙে গেছে না, দেখছো? পুরো বাস্তব জীবনের মতো না একদম। তোমার এই একটা ঝামেলার কারণে কিন্তু সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। তো এটাই আর কি, একটা ইলেকট্রন কিন্তু এই সবগুলো বন্ধন ভেঙে দিচ্ছে, বাট এখানে আমাদের মানে ফিজিক্যাল লাইফে এটা খুব ভালো বিষয় বুঝছো, খুবই ভালো বিষয়। এই যে বন্ধন ভাঙতেছে, এর ফলে কী হবে? আমার ইলেকট্রন পরিবহন হচ্ছে না অটোমেটিক, কি সুন্দর, মানে আমি কারেন্ট পাবো, তড়িৎ পরিবহন পাবো, এটা ভালো। আমি চাই এখানে আরও বেশি বন্ধন ভাঙুক, ঠিক আছে না? এটা বুঝে গেছে পুরো কাহিনীটা? জি ভাইয়া আচ্ছা, তো এটা সুন্দর মতো তোমার কিন্তু খাতায় লিখতে হবে, ঠিক আছে? তো আমি এখানে একটু বাংলা ভাষার মধ্যে লিখে দিই তোমাকে, যে যাতে বুঝতে পারো পরে, যে তোমার হচ্ছে মুক্ত, আচ্ছা মুক্ত এটা না লিখি, যে ফসফরাসের ওই ইলেকট্রনটা, তাই তো? এটার নাম দিই ফসফরাসের
উই একটি ইলেকট্রনের জন্য পাশের সমযোজী বন্ধন ভেঙে যায় এবং ইলেকট্রন মুক্ত হয়। তারপরে কি ঘটে সবার লেখা লাগবে না যে আরেকটা ভাঙে আরেকটা উৎপন্ন হয়, আরেকটা ভাঙে আরেকটা উৎপন্ন হয়, এই কাহিনী লেখা লাগবে না। তোমার বাংলা লেখা যত সুন্দরভাবে যত কম পয়েন্টে উপস্থাপন করতে পারো তত বেশি মার্ক পাবা, সোজা কথা। হাবিজাবি লিখবা, মার্ক কম, তুমিও জানো সবাই জানে, ঠিক আছে? তো তো এই হচ্ছে আমাদের কাহিনীটা, ক্লিয়ার একদম? বুঝা গেছে? ভাইয়া ক্লাসে 2 মিনিট আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, 2 মিনিট আছে, ভালো কথা মনে করাইছো। ও তুমি দেখি এখানে একজনই আছো তার জন্য। আচ্ছা, ওদেরকে আমার ভিডিও দিতে হবে 2 মিনিট, ঠিক আছে? 2 মিনিটের মধ্যে আমি একটা কোশ্চেন করি এখানে, দেখো। তাহলে এখানে তুমি বলতে পারবা যে আগে আগে যে তোমার বিশুদ্ধ অবস্থায় ছিল আর এখন অবিশুদ্ধ অবস্থায় এখানে আমাদের নেগেটিভ চার্জ নাকি পজিটিভ চার্জ, কোন জিনিসটা বেশি বলতো? কোন চার্জটা বেশি হয়ে গেছে? নেগেটিভ চার্জ বেশি এই হয়েছে। তো রাইট। তাহলে এখানে তোমার নেগেটিভ চার্জ বেশি। এখন বুঝতে পারছো কেন এটাকে এন টাইপ বলা হয়? এন টাইপ জি মানে ভাইয়া। নেগেটিভ টাইপ, বুঝছো? কারণ এখানে নেগেটিভ বেশি, নেগেটিভ টাইপ, এই কারণে এটাকে আমরা এন টাইপ বলি। এই নেগেটিভ ইলেকট্রনের কারণে তো আমাদের তড়িৎ পরিবহনটা হয়। তার মানে আমাদের যে আরেকটা পি টাইপ আছে সেখানে কে বেশি হবে? পজিটিভ চার্জ বেশি হবে। পজিটিভ। এই তো রাইট, এটা আমরা দেখব। আমি হচ্ছে লিঙ্ক দিচ্ছি, 1 সেকেন্ড, এখান থেকে বের হয় না। হ্যাঁ আসছো, দেখা যায়? জি ভাইয়া। তাহলে হচ্ছে পি টাইপের মধ্যে যাই। পি টাইপের মধ্যে হচ্ছে সেম একই জিনিস আমরা দেখব। পি টাইপ হচ্ছে পজিটিভ টাইপ। এখানে আমরা কি করি, ওই যে উপরে যা যা লিখছি সব কপি করে লিখে দিব, আর কিছু করবো না। এই যে এন টাইপের মধ্যে কি লিখছি, 15 নম্বর গ্রুপের ভেতরে মিশাই, তাহলে পি টাইপের মধ্যে মিশাই কাদেরকে? 13 নম্বর গ্রুপ, 13 গ্রুপ এর ভেজাল মিশাই। এই যে 13 নম্বর গ্রুপ 15 নম্বর গ্রুপ, এখান থেকে একটা অ্যান্সার তো 100% থাকবেই যে কোন গ্রুপে ভেজাল আমরা মিশাই, পি টাইপে কোনটা বা এন টাইপে কোনটা, এটা অবশ্যই আসবে। তো 13 নম্বর গ্রুপের মধ্যে কারা কারা আছে যে আমি বলছি, তোমার অ্যালুমিনিয়াম থাকতে পারে, গ্যালিয়াম থাকতে পারে, হচ্ছে তারপরে ইন্ডিয়াম আছে কিনা এখানে কে জানে, বাট এইসব আছে, জেনে নিবা, এগুলো অবশ্যই মুখস্থ রাখবা, আমার খেয়াল নাই তো লিখতেছি না। এরপরে হচ্ছে তোমার দেখো, আমরা এদেরকে তো ভেজাল হিসেবে মিশাবো কাদের মধ্যে? ওই যে বিশুদ্ধ সেমিকন্ডাক্টর সিলিকন, ওদের মধ্যে। তো সবার আগে আমাদের সিলিকনটা আঁকতে হবে। এই হচ্ছে সিলিকন, 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 তো ছোটো করে আঁকি, সিলিকন, 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 ঠিক আছে? 4টা করে হাত অবশ্যই দেখাবা, 4টা 4টা, এখানে না, 4টা হাত, হ্যাঁ ঠিক আছে। এই হচ্ছে আমাদের পুরো বন্ধন স্ট্রাকচারটা। এখন এদের মাঝখানে আমরা কাকে বসাবো? ওই যে যুক্ত করবো কাকে আমরা? 13 নম্বর গ্রুপের যে কেউ, তো হচ্ছে আমরা এখানে মনে করি অ্যালুমিনিয়ামকে নিয়ে আসলাম, এই হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম। এটা তুমি নিজে চিন্তা করে দেখো, আমাদের সিলিকন, সিলিকন হচ্ছে 4টা হাত, তাই তো? সিলিকন হচ্ছে 4টা হাত, সে হচ্ছে 4টা ইলেকট্রন নিয়ে বসে আছে যে আমি বন্ধনে অংশগ্রহণ করাবো। আর অ্যালুমিনিয়াম 3 যোজি, এই ইলেকট্রন কয়টা আছে? 3টা না, এর হাত কিন্তু 3টা। তাহলে 3টা হাত দিয়ে সে 3টা সিলিকনের সাথে বা সিলিকনের 3টা ইলেকট্রনের সাথে বন্ধনে আবদ্ধ হতে পারবে। তো বাকি এক জায়গায় কিন্তু বন্ধন গঠিত হবে না, তাই না? তুমি দেখো, এই হচ্ছে মনে করো সিলিকনের একটা ইলেকট্রন, এই হচ্ছে অ্যালুমিনিয়াম একটা ইলেকট্রন, বন্ধন গঠিত হয়েছে, নাইস। এই হচ্ছে সিলিকন ইলেকট্রন, এই হচ্ছে অ্যালুমিনিয়াম ইলেকট্রন, বন্ধন গঠিত হয়েছে, হ্যাঁ। এই হচ্ছে তোমার সিলিকন ইলেকট্রন, এই হচ্ছে অ্যালুমিনিয়াম ইলেকট্রন, তো 3টা বন্ধন গঠিত হয়েছে। এই হচ্ছে সিলিকন ইলেকট্রন, অ্যালুমিনিয়াম তো ইলেকট্রনই নাই, তাহলে বন্ধন গঠন করবে কীভাবে, তাই না? অ্যালুমিনিয়াম ইলেকট্রন নাই, তো এই বন্ধনটা আসলে গঠিত হইতে পারবে না। এখান দিয়ে হচ্ছে ফাঁকা থাকবে, ওকে? এখানে থেকে সিলিকন একটা ইলেকট্রন নিয়ে বসে থাকবে। তাহলে জিনিসটা কি হচ্ছে, কারণ তুমি বলবা কি যে আগের ক্ষেত্রে এন টাইপ, ওখানে আমাদের একটা ইলেকট্রন বেশি ছিল, তো আমরা প্রচুর পরিমাণে কারেন্ট পাইছি, খুব ভালো। তো মায়া হইব। হ্যাঁ এই যে রাইট, একদম সঠিক কথা, একদম রাইট, একদম রাইট, এটাই হবে, একদম রাইট, এটাই আসবে, ঠিক আছে? এটা মায়া হবে, রাইট। এখন আগে আগে মনে করেন যেটা বলছিলাম যে ইলেকট্রন অনেক বেশি ছিল, তো অনেক বেশি পরিমাণ কারেন্ট পাইছিলাম আমরা। এখানে তো ইলেকট্রন কম, উল্টা, তো এটা তো কারেন্ট পাওয়ারই কথা না, আর কম পাওয়ার কথা, বা হচ্ছে কারেন্ট তো আসারই কথা না, কারণ বন্ধনই তো নাই এখানে, বাট বন্ধন হবে,
বন্ধন আস্তে আস্তে হবে। শুনো, এখানে ইলেকট্রন নাই, একটা ইলেকট্রন থাকার কথা। এই যে ইলেকট্রন নাই, এই জিনিসটাকে হচ্ছে আমরা সেমিকন্ডাক্টরের ভাষায় বলি কি, এখানে একটা ফাঁকা স্থান আছে, বুঝছো? এই যে জিনিসটা আঁকছি না, এটা হচ্ছে ইলেকট্রন নাই, এখানে থাকার কথা, বুঝছো? ইলেকট্রন নাই বা হচ্ছে একটা ফাঁকা আছে, ফাঁকা আছে। আচ্ছা, ইলেকট্রন না থাকা মানে কি? আমি এভাবে বলতে পারি না যে প্রোটন বা পজিটিভ আছে, মানে কেমন জানি কথাটা, তাই না? এটা অন্যরকম না। ইলেকট্রন নাই মানে কি, প্রোটন আছে, সোজা কথা। আর এই যে পজিটিভ জিনিসটা আছে, এটাকে আমরা সেমিকন্ডাক্টরের ভাষায় কি বলি, হোল। ঠিক আছে, হোল আছে। হোল মানে কি, গর্ত। এই যে আমি এখানে গর্ত আঁকছি না, একটা হোল আঁকছি না, তো যেখানে ইলেকট্রন নাই সেখানে মনে করবো কি একটা ফাঁকা গর্ত আছে, হোল আছে। ঠিক আছে, এই ফাঁকা স্থানে কি আসতে চেষ্টা করবে সবসময়, ইলেকট্রন আসতে চেষ্টা করবে না। কারণ তুমি দেখো এই ইলেকট্রন এখানে একা একা বসে আছে, তো এর খারাপ লাগতেছে না যে হচ্ছে আমার কোনো সঙ্গী নাই, তো পাশে ওদেরও তো খারাপ লাগতেছে যে ও একা একা বসে আছে, তো ওরা বলবে কি, চলো আমরা ভেঙে যাই। তো এরা এখান থেকে ভেঙে যাবে, ভাঙা পরে সুন্দর মতো একটা ইলেকট্রন সেখানে বসে পড়বে। বসে কী হবে, বন্ধন গঠিত হয়ে যাবে না কি? নাই, সেই যে বন্ধন গঠিত হয়ে গেছে, এখন ওখান দিয়ে যে ভেঙে গেছে, ওখানে যে ইলেকট্রনটা একা হয়ে পড়বে, তার প্রতি আবার অন্যজনের মায়া আসবে, তো এখান দিয়ে আবার ভাঙবে, তো এখান থেকে ইলেকট্রন এসে এর ফাঁকা গর্তে বসে পড়বে। ঠিক আছে, আর এখানে এখন ফাঁকা হয়ে গেছে, এ একা, এর এর প্রতি মায়া বসবে, তো ওখান থেকে আরেকজন ভাঙবে, ভেঙে এখানে আসবে। তো জিনিসটা হচ্ছে কি, তুমি একটু দেখো তো, এই ইলেকট্রন আস্তে আস্তে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হচ্ছে না, আসলে ইলেকট্রনের পরিবহন শুরু হয়ে গেছে না? যদিও এখানে কিন্তু কোনো ইলেকট্রন নাই, যদিও আমাদের এখানে কোনো ইলেকট্রন নাই, কিন্তু ইলেকট্রনের পরিবহন কিন্তু হচ্ছে। কার কারণে? এই ফাঁকা জায়গাটার কারণে, বুঝছো? এই হোলের কারণে, এই গর্তের কারণে। ঠিক আছে, আর হোলটা কি, পজিটিভ। পজিটিভ মানে পি টাইপ, বুঝলা? তো আমাদের এখানে যে তড়িৎ পরিবহনটা হচ্ছে মূলত পজিটিভ চার্জের কারণে। তো এখানে তড়িৎ পরিবহন, তুমি চিন্তা করো, যদি হোল এই গর্তটা না থাকতো, কোনো তড়িৎ পরিবহন হইতো? একটু হইতো না। ঠিক আছে, তড়িৎ পরিবহন হচ্ছে মূলত হোল এর কারণে। আর হোল কেমন? হোল পজিটিভ, পজিটিভ মানে পি টাইপ, পজিটিভ টাইপ। এই কারণে আমরা এটাকে পি টাইপ সেমিকন্ডাক্টর বলি, যে এখানে হচ্ছে আমাদের হোলের কারণে তড়িৎ পরিবহনটা হয় সুন্দর মতো। মানে এটা যদি তুমি বাংলা ভাষায় লিখতে যাও, অবশ্যই একটু মানে কেমন কেমন লাগবে, আর লেখার সময় না একটা মজা পাবা, বুঝছো? এই কাহিনীটা খুবই সুন্দর, তাই না? যখন বাংলা ভাষায় লিখতে যাবা, নিজেও হাসবা, খুব মজার একটা কাহিনী। এটা হচ্ছে আমি নোট তোমাদেরকে পাঠিয়ে দিব, নোটের মধ্যে লেখা আছে, বসে বসে সুন্দর মতো এই কাহিনীটা লিখবা, যেখান থেকে ভাঙে আরেকজনের কাছে চলে যায়, ও নেই আরেকজনের কাছে চলে যায়, এই কাহিনীটা ঘুরতে থাকে ঘুরতে থাকে ঘুরতে থাকে। এখন তুমি চিন্তা করো যে এখানে শুধুমাত্র এই হোলের কারণে বিদ্যুৎ পরিবহন হচ্ছে, কয়টা ইলেকট্রন বা ট্রান্সফার হচ্ছে? কয়েকটা, খুব কম পরিমাণে। তো আমাদের যে ওই বিশুদ্ধ সেমিকন্ডাক্টর, ওর থেকে বেশি পরিমাণ কারেন্ট এখানে কীভাবে পাওয়া যাবে? ইলেকট্রন তো কম পরিমাণ হচ্ছে, তাই না? এখানে যে জিনিসটা হয়, তাপ আমাদের সব জায়গায় দেওয়া লাগে, বুঝছো? আমরা বলি বা না বলি, তাপ আমাদের সব জায়গায় দেওয়া লাগবেই। এই তাপের কারণে কী হবে, এখানে আরও কয়টা বন্ধন ভাঙা শুরু হবে। ঠিক আছে, এই যে সমুদ্রী বন্ধন, এরাও ভাঙবে ভাঙবে ভাঙবে, তো ভাঙতে থাকলে এখান থেকে ইলেকট্রন বের হবে আগের মতো। তো সেমভাবে হবে কি, যে আমরা লাস্টে বেশি পরিমাণ কারেন্টই পাবো, বুঝছো? এখানে বেশি পরিমাণ কারেন্টই পাওয়া যায়। আচ্ছা, এক সেকেন্ড, আমার একটা কল আসছে, আমি একটু আচ্ছা, তো যেটা বলছিলাম তোমার হচ্ছে, এই হচ্ছে আমাদের পিটা জিনিসটা, তাই তো? এখানে আমরা কারেন্ট কিন্তু ওই বিশুদ্ধ থেকে অনেক সবসময় বেশি পাই। মেইন কথা, অবিশুদ্ধ সেমিকন্ডাক্টরে আমরা কারেন্ট সবসময় বেশি পাবো। এখন এই ঘটনায় আসো, নিচের দিকে আমাদের এন টাইপ আর পি টাইপ, আমরা দুটো জিনিস দেখছি, দুটা কীভাবে তড়িৎ পরিবহন করে সেটাও আমরা দেখছি। এন টাইপের ক্ষেত্রে আমাদের তড়িৎ পরিবহন যে হয়, ঠিক আছে, মূলত কার কারণে হয়? ইলেকট্রন বেশি, নেগেটিভ টাইপ ইলেকট্রনের কারণে হয়। কিন্তু আমাদের ওই যে সমযোজী বন্ধন ভাঙে, তার কারণে কি তড়িৎ পরিবহন হয় না? হয়, কিন্তু সামান্য পরিমাণে তড়িৎ পরিবহন কিন্তু তার কারণে হয়, আমি কিন্তু বলছিলাম আগে, তাই তো? তো আমাদের এখানে ইলেকট্রনের কারণে, আচ্ছা এটা আমি সামনে লিখি, তোমার তড়িৎ পরিবহনটা যে হয়, এটা দুইটা কারণে হবে। একটা হচ্ছে ইলেকট্রনের কারণে, আরেকটা হচ্ছে সমযোজী বন্ধন ভাঙার কারণে, বন্ধন ভাঙার কারণে, ঠিক আছে? বাট 90% তড়িৎ পরিবহন হবে ইলেকট্রনের কারণে, বাকি 10% হবে কার কারণে? সমযোজী বন্ধন ভাঙার কারণে। ঠিক সেমভাবে, বুঝছো, পি টাইপের ক্ষেত্রেও দুইটা কারণে ইলেকট্রন তড়িৎ পরিবহন হয় না। একটা সমযোজী বন্ধন ভাঙবে, সমযোজী বন্ধন ভাঙার কারণে, আরেকটা হচ্ছে ওই যে ইলেকট্রন পরিবহনের কারণে। কিন্তু এখানে ইলেকট্রনের জায়গায় আমরা হোল বলবো, কেন? কারণ প্রথমে কী ছিল? প্রথমে হোল ছিল, হোল ছিল দেখেই তো আমাদের ইলেকট্রন আসছে,
আর তুমি একটু চিন্তা করো তো হোল পরিমাণ আমরা কীভাবে হয়, আমাকে জিজ্ঞাসা করতে পারো, তাই না? এই যে হোল আছে এখানে, এই হোল থাকার কারণে এখান থেকে ইলেকট্রন দৌড় দিয়ে এখানে আসছে না? ইলেকট্রন এখানে আসা মানে কি, এখানে আবার হোল হয়ে গেছে। আবার এই হোল থাকার কারণে ইলেকট্রন দৌড় দিয়ে এখানে আসছে না? এখানে আসা মানে কি, হোল এখানে হয়ে গেছে। তার মানে কি ইলেকট্রন এইদিকে আসতেছে আর হোলটা কি বিপরীত দিকে যাচ্ছে না? তো ইলেকট্রনের পরিবহন মানে কি হোলেরই পরিবহন, কিন্তু বিপরীত দিকে, ঠিক আছে? ইলেকট্রন ও হোল পরস্পর কি আসবি কথা, তাই না? পরস্পর বিপরীত দিকে যায়। যে জিনিসটা হোল মানে কি গর্ত, ফাঁকা, কিছু নাই, সেও পরিবহন হয়, পরস্পর বিপরীত দিকে যায়, ঠিক আছে? তাহলে আমাদের এখানে বলবো কি যে পি টাইপে হোলের কারণে, ইলেকট্রন বলবো না, হোলের কারণে কিছু পরিমাণ কারেন্ট পরিবহন হয়। আর হোলের কারণে 90% হয় সবচেয়ে বেশি, আর সমযোজী বন্ধন ভাঙার কারণে মাত্র 10% হয়। তাই দুই ক্ষেত্রে তুমি দেখো সমযোজী বন্ধন ভাঙার কারণে কম পরিমাণে তড়িৎ পরিবহন হচ্ছে, ঠিক আছে? আর তাহলে বাট হচ্ছে তো, বাট কিছু পরিমাণ তো হচ্ছে। তার জন্য আমরা এখানে বলি কি যে এই যে ইলেকট্রনের কারণে তড়িৎ পরিবহন হচ্ছে, এই ইলেকট্রন মানে নেগেটিভ মাইনাস ধান, এটা হচ্ছে আমাদের মেজরিটি চার্জ ক্যারিয়ার, ঠিক আছে? তো এন টাইপের ক্ষেত্রে ইলেকট্রন, আচ্ছা নেগেটিভ না লিখে আমি লিখি ইলেকট্রন, ইলেকট্রন হচ্ছে মেজরিটি চার্জ ক্যারিয়ার। চার্জ ক্যারিয়ার মানে কি, চার্জ বহনকারী, যে চার্জ ক্যারি করে, ঠিক আছে? ইলেকট্রন হচ্ছে আমাদের মেজরিটি চার্জ ক্যারিয়ার, অ্যান্সারতে 100% আসবে, ঠিক আছে? 100% আসবে। আর এখানে সমযোজী বন্ধন ভাঙবে, ভাঙার ফলে কি গর্ত সৃষ্টি হবে না? গর্ত মানে কি হোল না? তো হোল হচ্ছে আমাদের মাইনরিটি, জনসংখ্যায় কম, ওই যে ওরা মাইনরিটি চার্জ ক্যারিয়ার, ঠিক আছে? আমাদের যেমন মেজরিটি মাইনরিটি আছে ওরকম আর কি চার্জ ক্যারিয়ার। তো ইলেকট্রন হচ্ছে আমাদের মেজরিটি আর হোল হচ্ছে আমাদের মাইনরিটি। এর উল্টো জিনিসটা হবে এখানে, ঠিক আছে না? পি টাইপে আমাদের হোলটা কি হবে, হোলের কারণে সবচেয়ে বেশি হয়, হোলটা হচ্ছে আমাদের মেজরিটি চার্জ ক্যারিয়ার, মেজরিটি। আর ইলেকট্রন এটা হচ্ছে আমাদের কি মাইনরিটি চার্জ ক্যারিয়ার। শিওর আসবে এটা, বুঝছো? শিওর আসবে, তোমার খ নাম্বারও থাকবে, তোমার হচ্ছে এমসিকিউ থাকবে, এই পুরো জিনিসটা। বুঝা গেছে কোনটা কোন ক্যারিয়ার? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টরের বলতে পারি প্রথম অংশটুকু, ঠিক আছে? প্রথম অংশ কিন্তু আমাদের শেষ, বুঝছো? প্রথম অংশের মধ্যে আর কিছু নাই। আমরা এটাকে পুরো চ্যাপ্টারকে 3টা ভাগে ভাগ করতে পারি, ওই লজিকের আইসিটি বাদে 3টা ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগ কিন্তু আমাদের শেষ হয়ে গেছে, বুঝছো? তাহলে আমি জাস্ট একটু তোমাকে রিভাইজ করে দিই যে কী পড়ছি এখানে। এই পুরো জিনিসটা A to Z ছোটস্থের মতো করে ফেলতে হবে কিন্তু, বুঝছো? আর এখানে যা যা পড়ছি এটা হচ্ছে সবচেয়ে কম ইম্পর্টেন্ট টপিক বলতে গেলে। আমি যদি এখান থেকে 10টা এই চ্যাপ্টার থেকে 10টা কোশ্চেন করি, তো আমি 10টা কোশ্চেনের মধ্যে এখান থেকে কিছুই রাখবো না, ঠিক আছে? তারপর আমি বলছি না ওই যে বর্ণনামূলক ওই কোশ্চেনটা মাঝে মধ্যে আসে, তো এটার জন্য একটু পড়া লাগবে, কিছু করার নেই। তো শুরু করছি আমি এনার্জি ব্যান্ড দিয়ে, শক্তি পাল্লা দিয়ে, ঠিক আছে? শক্তি পাল্লার সংজ্ঞাটা করবো অবশ্যই। শক্তি পাল্লা হচ্ছে যে এই লেখচিত্রের মাধ্যমে দেখানো যায়, এটা খুব ভালো মতো বুঝে নিবা, ঠিক আছে? তো এরপর হচ্ছে আমরা দেখছিলাম কি যে এই শক্তি পাল্লার উপর ভিত্তি করে আর কি এই নিষিদ্ধ ব্যান্ড, এর উপরে ভিত্তি করে আমরা পদ থেকে 3টা ভাগে ভাগ করতে পারি। কারো ক্ষেত্রে বড় হয় এটা, কারো ক্ষেত্রে ছোটো হয়, কারো ক্ষেত্রে আবার ওভারল্যাপ করে যায় একদম। তো পরিবেহী, অপরিবেহী, অর্থপরিবেহী 3টা হইতে পারে। এরপর আমরা কই গেছি এখান থেকে ব্যান্ড থিওরি, এই সংজ্ঞাটা 100% পরীক্ষা আসতেছে, ঠিক আছে? তারপরে সেমিকন্ডাক্টরে ঢুকছি, এর সংজ্ঞাটা আমি এখানে লিখছি যে নিম্ন তাপমাত্রায় অপরিবাহী, উচ্চ তাপমাত্রায় পরিবাহী, শেষ। সেমিকন্ডাক্টরের শ্রেণী বিভাগ 2 ভাগে ভাগ করা যায়, বিশুদ্ধ, অবিশুদ্ধ। অবিশুদ্ধকে আবার 2 ভাগে ভাগ করা যায়, এন টাইপ, পি টাইপ। এন টাইপ মানে কি, কই গেল এন টাইপ, হ্যাঁ পঞ্চযোজী মানে 15 নম্বর গ্রুপ মিশাবো। আর পি টাইপ মানে কি 13 যোজী, 3 যোজী 13 নম্বর গ্রুপ মিশাবো। এরপর হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টরে তড়িৎ পরিবহনটা হয় কীভাবে। বিশুদ্ধ সেমিকন্ডাক্টরে আমি তাপমাত্রা বাড়াবো, সুন্দর মতো সমযোজী বন্ধন ভাঙবে আর ইলেকট্রন বেরোবে, এটা হচ্ছে তড়িৎ পরিবহন করবে যদি ব্যাটারিটা লাগাই আমি। আর অবিশুদ্ধের ক্ষেত্রে কী হবে আমাদের, অবিশুদ্ধ আবার 2 টাইপের হতে পারে বললাম, একটা হচ্ছে এন টাইপ, পি টাইপ। এন টাইপের ক্ষেত্রে হচ্ছে আমাদের ওই যে একটা ইলেকট্রন বেশি থাকে, সেই ইলেকট্রনটার কারণে বেশি পরিমাণে তড়িৎ পরিবহন আসে। আর বাকি যে কাহিনী আছে ওটা তো আমি বলছি, লিখবা, ঠিক আছে? তারপরে পি টাইপের ক্ষেত্রে কী হবে, আমাদের একটা হোল বেশি থাকে বা হচ্ছে একটা ইলেকট্রন কম থাকে, যেটাই বলো না কেন, একটা ইলেকট্রন কম থাকে মানে কি একটা হোল বেশি থাকে, তার কারণে আমাদের তড়িৎ পরিবহনটা বেশি হয়, ঠিক আছে? পি টাইপ পজিটিভ টাইপ, এন টাইপ নেগেটিভ টাইপ। এন টাইপ যেহেতু নেগেটিভ টাইপ, এখানে মেজরিটি হচ্ছে নেগেটিভ ইলেকট্রন, মাইনরিটি হচ্ছে হোল। পি টাইপে মেজরিটি হচ্ছে হোল, মাইনরিটি হচ্ছে ইলেকট্রন। এই হচ্ছে পুরো আমাদের প্রথম পার্টটা। কি কঠিন লাগছে বেশি? না ভাইয়া। সহজই, সুন্দর জিনিস, ঠিক আছে? এরপরে হচ্ছে আমি জাস্ট হালকা মানে শেষ করে দিব, আমি সামনের দিকে যাবো না,
কারণ এটা কঠিন হয়ে যাবে, দরকার নেই। কঠিন হবে বলতে কি এমনি মানে এই পড়া তো নতুন করতে হবে, সামনের পার্ট আরও সহজ বলতে গেলে। সেকেন্ড পার্টে হচ্ছে আমাদের ডায়োডটা আসে, আমি জাস্ট একটু দেখাই দিব, ঠিক আছে। ডায়োড বাংলায় কি, বাংলায়ও ডায়োডই। আচ্ছা, এই চ্যাপ্টারে হচ্ছে যতগুলো ইংলিশ নাম আছে ততগুলো বাংলা নাম হচ্ছে ওই ইংলিশ নামটাই। ডায়োডের বাংলা ডায়োড, ট্রানজিস্টরের বাংলা ট্রানজিস্টর, এগুলোই। তো ডায়োড জিনিসটা কি, এই যে আমরা একটু আগে কী করছিলাম, এন টাইপ আর পি টাইপ করে আসছিলাম না, ওইটাই আমাদের এখন কাজ লাগবে। তুমি হচ্ছে একটা এন টাইপ সেমিকন্ডাক্টর নিবা, ঠিক আছে, এই যে এন টাইপ, আর এটা পি টাইপ সেমিকন্ডাক্টর নিবা, ঠিক আছে, এই হচ্ছে পি টাইপ। এই দুটোকে তুমি হচ্ছে জোড়া লাগাই দিবা, বুঝছো, চাপ মেরে মাঝখানে জোড়া লাগাই দিবা, তাহলে কি হয়ে যাবে, এই যে এই জিনিসটা না, এন পি, এটাকেই আমরা বলি ডায়োড, ঠিক আছে। মানে একটা এন টাইপ অর্ধপরিবাহী আর একটা পি টাইপ অর্ধপরিবাহী মিলে মেশ হয়ে বা জোড়া হয়ে যে জিনিসটা গঠন করে সেটাকে আমরা কি বলি, ডায়োড বলি, ঠিক আছে। ডায়োড এটার কাজ কি, সব কিছু আমরা সামনে আস্তে আস্তে দেখবো, কোনো সমস্যা নাই। জাস্ট সবার আগে আমাদের এটা বুঝতে হবে যে এই যে আমি জোড়াটা লাগাইলাম, এই জোড়া লাগানোর ফলে এখানে ঘটবে কি 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 হচ্ছে আর কি। কারণ এন টাইপ কিন্তু একরকমের, তাই না। এন টাইপে আমাদের কি ইলেকট্রন বেশি থাকে, নেগেটিভ ইলেকট্রন বেশি। আর পি টাইপ কি, এখানে আমাদের আবার হোল বেশি থাকবে, তাই না, হোল বেশি। কারণ ইলেকট্রন বেশি আর হোল বেশি, এর যদি একসাথে লাগালে কী হবে, তুমি আমরা অবশ্যই বলবা যে ইলেকট্রনগুলো সব হোলের দিকে পজিটিভের দিকে চলে যাবে, মাইনাস হবে প্লাসের দিকে, কাজ শেষ। বাট না, এত সহজ না। ভাইয়া এটা কি ফিউজের মতো কাজ করে? এটা ফিউজ না, এটা হচ্ছে একমুখী কারক, রেকটিফায়ারের মতো কাজ করে। রেকটিফায়ার আর কি, ফিউজে আমরা এটা ইউজ করি না, ফিউজ হচ্ছে তার জাস্ট, ঠিক আছে। এই ডায়োডটাকে আমরা রেকটিফায়ার হিসেবে ইউজ করি, সবচেয়ে ইম্পর্টেন্ট এর কাজ আর কি। এর ব্যবহার যদি বলতে যাই আমি, যেগুলো এমসিকিউতে আসে, 1 নম্বরে মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষাটা আসবে 100%, 200% এটা পরীক্ষা আসবে। সামনে গেলে যেটা পড়বো, ডায়োড হচ্ছে রেকটিফায়ার। রেকটিফায়ার বাংলায় হচ্ছে কি, একমুখী কারক, একমুখী কারক হিসেবে কাজ করে, তোমাদের এবার আমি শিওরলি বলতে পারি এটা আসবে। গতবার আসে নাই তো, তার আগেবার আসে, তার আগেবার আসছে, মানে এটা প্রতিবার তো আসে, তার জন্য রেকটিফায়ার হচ্ছে একমুখী কারক হিসেবে কাজ করে। একমুখী কারক বিষয়টা কি দেখো তো, একমুখী কারক মানে কি, একমুখীতে রূপান্তর করে। তোমার হচ্ছে কারেন্ট দুই টাইপের হতে পারে না, একটা এসি কারেন্ট, একটা ডিসি কারেন্ট, এটা আমরা অবশ্যই শুনছি। এসি কারেন্টটা কি, যে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করে, আর ডিসি কারেন্টটা কী করে, সোজা যায়। তো এই যে আপ ডাউন কারেন্ট, এটা আমরা বাংলায় বলি কি, দিক পরিবর্তী কারেন্ট, দিক পরিবর্তন করে। এই দিক পরিবর্তনকারী কারেন্টকে একমুখী কারেন্টে রূপান্তর করে হচ্ছে আমাদের ডায়োড, ঠিক আছে। তাই এটাকে আমরা একমুখী কারক বা হচ্ছে রেকটিফায়ার বলি। এটা কীভাবে করে সেটা আমরা সামনে যেয়ে দেখবো, এখন না, ঠিক আছে। আগে তো আমাদের বুঝতে হবে জিনিসটা কী, বেসিক্যালি সহজ জিনিস, সহজভাবে নাও, ঠিক আছে। এন টাইপ আর পি টাইপ মিক্স করে দিব, হয়ে যাবে হচ্ছে ডায়োড, ঠিক আছে। এখন যেহেতু এই যে এন আর পি এর মাঝখানে একটা এই যে জায়গা আছে, বুঝছো, যেখানে আমি জোড়াটা লাগাইছি, একটু তো দেখা যাবে যে জোড়াটা লাগাইছি, এই জায়গাটাকে আমরা বলি কি, যেখানে তারা মিলিত হয়েছে, এটাকে আমরা বলি জাংশন। বুঝলি, যেখানে অনেকগুলো ট্রেন মিলিত হয়, আমরা ট্রেনের জাংশন বলি, যেমন এটা হচ্ছে আমাদের ডায়োডের জাংশন, ঠিক আছে। এর নাম অনুযায়ী আমরা এটাকে বলতে পারি কি, পি টাইপ এন টাইপ, মানে কি পি এন জাংশন ডায়োড, এটাকে এভাবে ডাকা হয়, ঠিক আছে, পি এন জাংশন ডায়োড। তাই কাহিনী বুঝতে পারলা, এখানে আমাদের পি টাইপ আছে, এখানে আমাদের এন টাইপ আছে, আর পি এবং এন এর মাঝখানে কি আছে, আমাদের একটা জাংশন আছে, এর কারণে এর নাম হচ্ছে পি এন জাংশন ডায়োড হয়। আর এই ডায়োডের তোমার যে, এটা তো হচ্ছে আমাদের ডায়োডে কি বলতে গেলে প্রতীকও বলা যায়, ঠিক আছে। কিন্তু আমি যখন সার্কিটে আঁকতে যাবো, এটা সার্কিটের মধ্যে ডায়োডকে আঁকতে যাবো, তখন তো আমি এরকমভাবে আঁকবো না যে রোধকে আমি আঁকি এভাবে আর ডায়োডকে আমি আঁকবো এভাবে, পিএন। খুব বাজে দেখায় না, খুবই বাজে দেখায়। তার জন্য আমরা কী করি, আমরা সংকেত ইউজ করি, ঠিক আছে। আমরা যেটা করি, এই যে রোধ যেমন এখানে পি টাইপ, আমরা হচ্ছে এভাবে আঁকি, ডায়োডকে এভাবে দেখাই, বুঝছো। এটা হচ্ছে আমাদের ডায়োডের প্রতীক, ডায়োড, ঠিক আছে। চিত্রটা হচ্ছে এরকম, একটা তীর চিহ্ন, মাথায় হচ্ছে একটা এই যে লম্বা লাইন টান দিই, যে মাথায় লম্বা লাইন থাকবে, বুঝছো, এই মাথা হচ্ছে আমাদের এন টাইপ, আর অন্যটা হচ্ছে আমাদের পি টাইপ, বুঝতে পারলা। আমি যদি তোমাকে চিত্র এভাবে দেখাই, এই যে এরকম, এটা এন টাইপ, এটা পি টাইপ, মানে যেখানে হচ্ছে আমাদের যে লম্বা লাইনটা থাকবে ওটা আমাদের এন টাইপ হবে, নেগেটিভ প্রান্ত। এই লাইনটা দেখে আমরা যখন দোকানে হচ্ছে ডায়োড কিনতে যাবো, একটা কালো দাগ থাকে, বুঝছো, এই যে লম্বা লাইন না, একটা কালো দাগ থাকবে, সেখানে কালো দাগ দেখে তুমি বলতে পারবা যেটা নেগেটিভ, ঠিক আছে। তাহলে এটুকু ক্লিয়ার না, যা যা বললাম? জি ভাইয়া। আচ্ছা, এখন কি ডায়োডের সামনের দিকে আমরা যাবো, ঢোকার ইচ্ছা আছে? আর আমরা না যাই, ঠিক আছে।
আর আমরা না যাই, কারণ সামনের দিকে আমাদের মেইন টপিক চলে আসবে একদম, যে ডায়োড কীভাবে কাজ করে সেটা আমরা দেখবো। দেখার পরে ডাইরেক্ট আমরা চলে যাবো হচ্ছে তোমার রেকটিফায়ারে। রেকটিফায়ারে সুন্দর সুন্দর কোশ্চেন আছে, খুবই সুন্দর কোশ্চেন, ওইটা আমরা পরের দিন দেখবো। তো আপাতত আজকে যেটা করবা, আজকে বা কালকের মধ্যে সুন্দর মতো তুমি A to Z, তোমরা A to Z সব হচ্ছে মুখস্থ মতো করে ফেলাবা, কারণ এই চ্যাপ্টারটা তুমি নিজেই বুঝতে পারতেছো, মুখস্থই একটু, ঠিক আছে? এটা বুঝবা, ঠিক আছে, হ্যাঁ বুঝবা, বোঝার পরে মুখস্থ করে ফেলবা সুন্দর মতো, এই হচ্ছে তোমাদের কাজ, ঠিক আছে? আমি এইটুকুই রাখলাম। আচ্ছা ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি শেষ করছি মিটিং, তুমি যাইতে পারো।